আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা জুনিপার সার্টিফিকেশনে জুনিপার সার্টিফিকেশন JNCI এর জুনুস জুনুস অ্যাসোসিয়েট। তো এটার যে কোর্স আউটলাইন, এখানে মাল্টিপল মডিউল আছে। আমাদের টোটাল মডিউল হচ্ছে 38 আর কি। হ্যাঁ, তো আমরা গত ক্লাসে যে মডিউল নিয়ে আলোচনা করছিলাম সেটা হচ্ছে 22। আজকে আমরা আলোচনা করব মডিউল নাম্বার হচ্ছে 23, জুনোস ওএস কনফিগারেশন এ ডিপার টাইপ। হ্যাঁ, এই মডিউলটা নিয়ে আলোচনা করব। তো আমরা আমাদের ল্যাবে চলে যাচ্ছি আর কি। ল্যাবে আমরা আমাদের এগুলো সবই হচ্ছে জুনিপার রাউটার এবং ব্যাক এন্ড ওএস হচ্ছে আমি যেটা দেখালাম আর কি। আমাদের ক্লাস ম্যাটেরিয়াল ভিতরে দেওয়া আছে জুনিপার রাউটার 14.1 আর কি। হ্যাঁ, okay। এটা মানে আমাদের বেসিক কোর্স, তো এই কোর্সের জন্য এনাফ। আচ্ছা, তো এটার সাথে আমরা এই ল্যাবের সাথে আমরা আজকে ইন্টারনেট কানেক্টিভিটি, হ্যাঁ, এটা একটু এনেবল করব। তো এটা আমরা ক্লাউড ওয়ান ইন্টারনেট, এটা হচ্ছে 0/0, যে কোনো ইন্টারফেসে আমরা কানেক্ট করতে পারি আর কি। তো আমার এটা হচ্ছে ল্যাপটপ হচ্ছে ক্লাউডে। তো এটার ক্ষেত্রে আমাদের যে ইভিএনজি যে ভিএমটা আমি ব্যবহার করতেছি সেটা হচ্ছে পাবলিক আইপি। তো এখানে আমি আমাদের দুইটা এখানে থাকে, একটা হচ্ছে পিনেট 0 আর একটা হচ্ছে পিনেট 1 আর কি। দুইটা নেটওয়ার্ক ইন্টারফেস, একটা নেটওয়ার্ক ইন্টারফেসে পাবলিক আইপি বসানো আছে আর একটা ইন্টারফেস হচ্ছে আমাদের প্রাইভেট আইপি বসাইছি ল্যাবের সাথে কমিউনিকেশনের জন্য আর কি। ওকে, তো এখানে আমাদের ইন্টারনেটের দিকে এই 36.0/24 এটার একটা গেটওয়ে আইপি দেওয়া আছে। আপনারা ফিজিক্যাল পিসি যখন ব্যবহার করবেন, ফিজিক্যাল পিসির ক্ষেত্রে কি হবে, যখন ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন আপনি ইনস্টল করবেন তখন ভিএমনেট 1 আর ভিএমনেট 8 এই দুইটা ইন্টারফেস অটোমেটিক্যালি আপনার নেটওয়ার্ক অ্যাডাপ্টারে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, ভিএমনেট 8-এ আপনার ওই গেটওয়ে আইপিটা এখানে থাকবে আর কি। তো নর্মালি যখন ভিএমওয়ার ওয়ার্ক স্টেশন আপনি আপনার উইন্ডোজে সেট আপ করবেন তখন আপনার এই রাউটার থেকে গেটওয়ে হবে হচ্ছে আপনার যে ভিএমনেট ইভিএনজি যে আইপিটা পাবে ওই সাবনেটের সেকেন্ড আইপিটা হচ্ছে গেটওয়ে হিসেবে থাকবে। হুম, তো আমি ক্লাউডে আমার এটা, তো সেই অনুযায়ী আমরা এখানে ইন্টারনেট কানেক্টিভিটিটা নিয়ে আসতেছি এখন। তো সিকিউরিটি অপশনস, এখানে যে রাউটারটা দেওয়া আছে আমাদের ড্রাইভে, ওটার ইউজার আইডি হচ্ছে রুট আর পাসওয়ার্ড হচ্ছে root123। ওকে, CLI দেন এডিট, এটা হচ্ছে বেসিক। হ্যাঁ, এটা হচ্ছে শেল প্রম্পট থেকে আমরা CLI দিয়ে দেন অপারেশনাল মোডে আসবো। অপারেশনাল মোডে যদি এডিট দেই তাহলে আমরা কনফিগারেশন মোডে যাব। এডিট অথবা কনফিগার দিয়ে এন্টার দিলে আমরা আসলে কনফিগারেশন মোডে আসতে পারতাম। ওকে, তাহলে আমরা এবার চলে যাব আমাদের স্লাইডে আজকের পড়াশোনা। ওকে, স্টার্ট। আমাদের আজকের পড়াশোনাতে টোটাল সেকশন থাকবে হচ্ছে 5টা। তো আমাদের প্রতিটা সেকশনে আলাদা আলাদা কনফিগারেশন আমরা টেস্ট করব। যেমন সেকশন 1-এ অ্যানোটেট কিভাবে করতে হয়, লক কিভাবে করতে হয়, তারপরে রিডাক্ট পার্টস অফ দ্য কনফিগারেশন, একটা সার্টেন কনফিগারেশন পার্ট যেটা কিনা আমরা করতে চাই আর কি, আহ, দেখাতে চাই না আর কি। হ্যাঁ, দেখাতে চাই না আর কি, সেভাবে যদি করতে চাই তাহলে হচ্ছে রিডাক্ট পার্টস অফ দ্য কনফিগারেশন এটাকে বলে। তারপরে ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং ফাইলস অন ইউর জুনোস ডিভাইস। আমাদের জুনিপার ডিভাইসে যদি আমরা ফাইল ম্যানেজ করতে চাই সেটা কিভাবে করব আর কি।
ক্রিয়েট করবো এবং ফাইল ম্যানেজ করবো কিভাবে। তারপর লোড কমান্ড ফর লার্জার কনফিগারেশন, যখন কনফিগারেশন লাইন অনেক বড় হয় তখন আমরা একটা ফাইল আপলোড করে দেই, অথবা কনফিগারেশন ব্যাকআপ হিসেবে আর কি। যখন মনে করেন এটা দুইটা কাজে হতে পারে, যে আপনার মনে করেন নতুন একটা রাউটার অ্যাপ্লাই করতেছেন, তো এক্সিস্টিং রাউটারের কনফিগারেশন ওখানে দিতে হবে আর কি। হ্যাঁ, তো ওইটার একটা ফাইল আপনি কি করলেন, কনফিগারেশন একটা ফাইলে নিলেন, ফাইলটাকে আবার এটাতে আপলোড করে ওই কনফিগারেশন ফাইলটা এখানে আপনি লোড করবেন আর কি। সেটা হতে পারে আর কি। তারপরে হচ্ছে অটোমেটিং অ্যাসপেক্টস অফ এ জোনাস ওএস কনফিগারেশন। জোনাস ওএস কনফিগারেশনের যে অটোমেশন বা অটোমেটিক অ্যাসপেক্টস এর যে বিষয়গুলো আছে সেগুলো নিয়ে আলোচনা। দেন ফাইনালি হচ্ছে সবগুলো হচ্ছে ল্যাব আমরা আলোচনা করবো আর কি। তো প্রথমে আসছে যে অ্যানোটেট, লক অ্যান্ড রিডাক্ট পার্টস অফ দ্য কনফিগারেশন। তো এইখানে যখন আমরা হায়ারারিক্যাল কনফিগারেশন ভিউটা দেখি একটা রাউটার থেকে, সো কনফিগারেশন দিয়ে পাইপলাইন দিয়ে যদি নো মোড দেই, তাহলে ফুল কনফিগারেশন আমাকে এইভাবে দেখায়, লাইন বাই লাইন, লাইন বাই লাইন। তো এটা যদি আমরা আমাদের যে কোনো একটা রাউটারে যাই, যেমন আমরা এখন আছি হচ্ছে রাউটার 2-তে, তো এইখানে যদি আমরা বলি যে শো দিয়ে যদি এন্টার দিই, আমার ফুল কনফিগারেশনটা আমি দেখতে পাচ্ছি। আর এখানে আমার কি অপারেশনাল মোড থেকে এই কমান্ডটা দেওয়া হয়েছে শো কনফিগারেশন। যেহেতু আমি কোথায় আছি এখন, কনফিগারেশন মোডে, সেহেতু শো দিলেই আমরা কনফিগারেশনটা দেখতে পাবো। অথবা আমি যদি আমার স্লাইডটাকে ফলো করি, তাহলে শো কনফিগারেশন, কারণ শো কনফিগারেশন দিয়ে আমাকে কি করতে হচ্ছে, এন্টার দিতে হচ্ছে অথবা ট্যাব দিতে হচ্ছে পুরোটা দেখার জন্য। হ্যাঁ, তো আমি যদি পুরোটা একবারে দেখতে চাই, আমি ট্যাব ট্যাব কোনো কিছু দিতে চাই না আর কি, একবারে দেখতে চাই, তাহলে আমরা দিব হচ্ছে নো মোর। এখানে ট্যাব বা এন্টার দেওয়ার আর প্রয়োজন পড়বে না, পুরোটা একবারে দেখাবে। এটাই হচ্ছে আমাদের এই শো কনফিগারেশন পাইপলাইন নো মোর, এটার ব্যাখ্যা আর কি, বা তাৎপর্য আর কি, একবারে যদি আমি দেখতে চাই আর কি। ওকে, দেন যেটা বললো ক্লিনার কনফিগ আউটপুট উইথ অ্যাপ্লাই ফ্ল্যাক্স অমিট পার্ট 1। তো আমরা কি করতে পারি, যে কিছু কনফিগারেশন পার্টে আমরা কনফিগারেশনটা দেখাতে চাই না আর কি। এরকম যদি করতে চাই তাহলে আমরা কি করতে পারি, যে যেমন এখানে বলা আছে সেট ফায়ারওয়াল ফ্যামিলি আইনেট ফিল্টার, এনে ফিল্টারের একটা নাম দেওয়া আছে, তারপরে কি বলছি আমরা, অ্যাপ্লাই ফ্ল্যাক্স অমিট, অ্যাপ্লাই ফ্ল্যাক্স অমিট। তারপরে সেট রাউটিং অপশনস, রাউটিং অপশন দেখাতে চাই না, অ্যাপ্লাই ফ্ল্যাক্স অমিট। তারপরে কি সেট প্রোটোকল ওএসপিএফ, ওএসপিএফ এর কনফিগারেশন আমি দেখাতে চাই না। আচ্ছা, তাহলে এই কনফিগারেশন গুলো কি হয়ে যাবে, তখন হিডেন হয়ে যাবে আর কি। হ্যাঁ, সেই কনফিগারেশন গুলো হিডেন হয়ে যাবে। তো এখন এগুলো করার পরে যদি আমি কনফিগারেশন দেখি, আবার শো কনফিগারেশন নো মোর, কিছু কিছু জায়গা দেখা কি কি দেখাচ্ছে, অমিটেড অমিটেড অমিটেড, মানে এই অংশের কনফিগারেশন সে দেখাচ্ছে না। ঠিক আছে, দেখাচ্ছে না। যদি এরকম কিছু করতে চাই তাহলে আমাদের কি করতে হবে, আমরা যেটা বলছিলাম, যে আমাদের এই ফ্ল্যাগটা সেট করতে হবে আর কি। ঠিক আছে, যেমন এখানে আমরা বলতেছি সেট রাউটিং অপশনস, রাউটিং অপশনস, তারপরে এখানে আমরা দেখি অ্যাপ্লাই ফ্ল্যাগস, এই ধরনের কোনো কিছু এখানে আছে কিনা, অ্যাপ্লাই ফ্ল্যাগস, তারপরে সেট রাউটিং অপশনস দেন। তো এইটাতে আমরা যেটা দেখতেছি অ্যাপ্লাই গ্রুপস বা এই ধরনের কিছু কিছু আছে, বাট আমরা যেটা চাচ্ছিলাম যে অ্যাপ্লাই ফ্লাক্স যেটা, ওটা কিন্তু এখানে নাই। তার মানে এটা হচ্ছে ওল্ড ওয়েস আর কি। হ্যাঁ, ওল্ড ওয়েস। তো এই যে এই ফিচারটা আমরা যদি পেতে চাই, তাহলে কি করতে পারি, আমাদের জুনিপারের আপডেটেড যেমন ভিএমএক্স যেটা ভিসিপি এবং ভিএপি এটার কম্বিনেশনে কানেক্ট করা, এটা অ্যাড করতে পারি। অথবা আমরা ভিএসআরএক্স নেক্সট জেনারেশন 24, মানে সিকিউরিটি ডিভাইস, এটা নিয়েও আমরা দেখতে পারি যে ওই ফিচারটা আছে কিনা। ঠিক আছে, জাস্ট হচ্ছে ভেরিফিকেশনের জন্য আমরা কি করলাম, এটা স্টার্ট করলাম, দেন এটা অন করলাম, তাহলে এটা এটা রেডি হোক, পরে আমরা এটাকে এই কনফিগারেশনটাকে চেক করে নিব, অ্যাপ্লাই ফ্ল্যাক্স, এটা আমরা কিভাবে করতে পারি আর কি। তাহলে আমরা পরবর্তী স্টেপে চলে যাই।
ওইটা কি, যেটা মানে মূল উদ্দেশ্য হচ্ছে কনফিগারেশন আপনি শো করবেন কিন্তু ও দেখাবে না আর কি। আবার এটা আপনি দেখতে পাবেন কিভাবে, যে শো কনফিগারেশন রাউটিং অপশনস, যে শো কনফিগারেশন পাইপলাইন ডিসপ্লে অমিট, ঠিক আছে, ডিসপ্লে অমিট। যখন আবার ডিসপ্লে অমিট দিবেন, তখন টেলার জন্য শো ইউ অ্যানি অমিটেড কনফিগারেশন, অমিটেড কনফিগারেশনগুলো, অমিট মানে তো বাদ দেওয়া আমরা জানি আর কি, হ্যাঁ। তো অমিটেড কনফিগারেশনগুলো সে আবার শো করবে। আর ডিসপ্লে সেট যখন আমরা দিব, শো কনফিগারেশন পাইপলাইন ডিসপ্লে সেট যখন দিব, তখন আবার কনফিগারেশনটা সে হাইড করে ফেলবে। তো এটাই হচ্ছে আমাদের ওই ফ্ল্যাক্স অমিটের কাজ ছিল আর কি, হ্যাঁ। ফ্ল্যাক্স অমিট যেটা সার্টেন কনফিগারেশনের পরে অ্যাপ্লাই ফ্ল্যাক্স অমিট, এটার কাজ। এরপরে প্রোটেক্টিং কনফিগ হায়ারার্কি ফ্রম অ্যাক্সিডেন্টাল এডিট। তো কোনো একটা সার্টেন পোর্শন, কনফিগারেশনের কোনো একটা সার্টেন পোর্শন যদি আপনি প্রোটেক্ট করে রাখতে চান, হ্যাঁ, আপনি মনে করেন প্রোটেক্ট করে রাখছেন, আপনি অ্যাজ এ সুপার ইউজার হিসেবে এটা অন্য কেউ এডিট করতে পারবে না, অন্য কেউ কি করতে পারবে না, এডিট করতে পারবে না। কেন আপনি এটা করছেন? যে আপনার কাছে মনে হয়েছে এটা একটু সেন্সিটিভ পার্ট, এই পার্টটা দেখা যাচ্ছে একটা বা দুইটা অ্যাডমিনিস্ট্রেটর এটাকে হ্যান্ডেল করে আর কি, এই কনফিগারেশন পার্টটুকু, হ্যাঁ। তো সেই ক্ষেত্রে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে আমি এখানে শো ডিসপ্লে সেট দিলাম, ডিসপ্লে সেট, ডিসপ্লে সেট দিলাম। তো আমাদের এই এই হচ্ছে কনফিগারেশন টোটাল। তো আমি মনে করলাম যে ওয়েস পেপার এই কনফিগারেশনটুকু আমি কি করব, প্রোটেক্ট করে রাখি, প্রোটেক্ট করে রাখি, হ্যাঁ, প্রোটেক্ট। তো প্রোটেক্ট করলাম, কোনটুকু প্রোটেক্ট করব? তো আমি এখানে প্রোটেক্ট করতেছি হচ্ছে সেট প্রোটোকল ওএসপি, এই অংশটুকু আমি প্রোটেক্ট করে রাখছি। সেট প্রোটোকল ওএসপি, এখানে দেখেন সেট প্রোটোকল, তারপরে প্রোটোকলের নাম, ঠিক আছে। তো যখন আমি প্রোটেক্ট করে ফেলবো এটা, তো প্রোটেক্ট করলাম, কমিট করলাম। এখন পুনরায় যদি আমি কনফিগারেশনটা ভেরিফাই করি যে কোনো ভ্যারিয়েশন আছে কিনা, এখানে দেখেন কি বলা আছে, প্রোটেক্ট প্রোটোকল ওএসপিএফ, মানে ওএসপিএফ এর এখানে আমি চাইলে কি করতে পারবো না, এডিট করতে পারবো না, লাইক দিস আর কি, হ্যাঁ। তো সাপোজ আমি এই ওএসপিএফ এর এই পার্টটাতে কোনো কিছু অ্যাড করতে চাই আর কি, হ্যাঁ। মনে করেন একটা পলিসি তৈরি বারবার করে করলাম, আমার ওদিকে তুমি এদিকে আও। এডিট পলিসি, একটু মিউট করবেন প্লিজ, হ্যাঁ। এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, মানে হচ্ছে একটা পলিসি তৈরি করতেছি, যে পলিসির নাম দিচ্ছি হচ্ছে এখানে সাপোজ এক্সপোর্ট টু ওয়েস্ট, একটা পলিসির নাম দিচ্ছি। তো এখানে আমরা কি করলাম, সেট টার্ম ওয়ান, মানে একটা পলিসির ভিতরে মাল্টিপল টার্ম থাকে আর কি। তো ট্রাম, এক একটা ট্রাম মানে হচ্ছে এক একটা রুলস, আমরা যেমন অ্যাক্সেস লিস্ট পড়ছি না, এক একটা লাইন মানে এক একটা রুলস। তো এক একটা রুলসে আমি দুইটা জিনিস বলতে পারি, একটা হচ্ছে ম্যাচ করতে পারি আর একটা হচ্ছে অ্যাকশন নিতে পারি। তো সেট ট্রাম ওয়ান, তো আমি এখানে বললাম যে ফ্রম প্রোটোকল লোকাল, যদি লোকাল হয় তাহলে কি করবে, সে অ্যাকসেপ্ট করবে, দেন অ্যাকসেপ্ট। তারপর এখানে আমি বললাম যে টার্ম টু যেটা প্রোটোকল বললাম ডিরেক্ট, তো এটাও বললাম যে অ্যাকসেপ্ট, ওকে। তাহলে এইখানে সরি, দুইটাই আমি টার্ম ওয়ানের ভিতরে দিয়ে দিছি, আমরা এটাকে টার্ম টু করে দিলাম, দেন টার্ম টু, দেন তারপরে শো ডিসপ্লে সেট রিলেটিভ। তাহলে একটার ভিতরে দুইটা চলে গেছে, এটা মাল্টিপল হয়ে গেছে, এটা আমরা রিমুভ করে দিলাম, ডিলিট দিয়ে আমরা রিমুভ করি আর কি, ডিলিট, দেন এটা। তাহলে এখানে টার্ম ওয়ান এর ভিতরে কি বলা হয়েছে, লোকাল হলে অ্যাকসেপ্ট হবে, টার্ম টু এর ভিতরে কি করো, কি বলা হয়েছে, যদি ডিরেক্ট হয় তাহলে এটা কি করবে, অ্যাকসেপ্ট করবে। তাহলে আদার্স কি করবে, সেট টার্ম থাউজেন্ড, দেন রিজেক্ট, এরকম একটা পলিসি আমরা তৈরি করলাম, আদার দেন রিজেক্ট। আচ্ছা, এখন এইটাকে আমরা কি করতে চাচ্ছি, যে সেট প্রোটোকল ওএসপিএফ
এক্সপোর্ট এক্সপোর্ট আমরা ওয়েসপেপের ভিতরে এক্সপোর্ট টু ওয়েসপেপ এটা দিতে যাচ্ছি। হ্যাঁ, এটা দিতে যাচ্ছি যে ওয়েসপেপের ভিতরে আমরা কি করতে চাচ্ছি, একটা লাইন মডিফাই করতে যাচ্ছি। আমাকে কি বলছে, ওয়ার্নিং, প্রোটোকল ওয়েসপেপ এই পার্টটুকু প্রোটেক্টেড, আপনি এই লাইনটা দিতে পারবেন না, ক্যান নট বি ক্রিয়েটেড। ঠিক আছে, এটা হচ্ছে মোর সেফটির জন্য কনফিগারেশনের একটা পার্ট আপনার কাছে যেটা মনে হয়েছে যে এটা শুধু হচ্ছে আম, এই পার্সন গুলো কারেক্টলি হ্যান্ডেল করতে পারবে আর কি। তো সেই বা কেউ হ্যান্ডেল করতে পারবে না, এটা কনফিগারেশনটা ভুলভাল করতে পারে আর কি, বা এটা মডিফিকেশন করলে ঝামেলা হবে আর কি। সেই ক্ষেত্রে আপনি কি করতে পারেন, সার্টেন কনফিগারেশন পার্টকে প্রোটেক্ট করে রাখতে পারেন। তো ওই পার্টটুকু সে কি করতে পারবে না, কনফিগারেশন করতে পারবে না আর কি, কনফিগারেশন করতে পারবে না। তো এইখানে আমরা শো ডিসপ্লে সেট যদি দেই, শো ডিসপ্লে সেট, তাহলে এখানে দেখবো যে এটা কি প্রোটেক্ট অবস্থায় আছে, এই জন্য আমরা কি করতে পারছি না, মডিফাই করতে পারছি না। আমাদের মডিফাই যেটা করছি সেটা কিন্তু আমাদের এখানে আসে নাই। আচ্ছা, এটা তো ডিফারেন্ট কোনো জায়গা থেকে এখানে স্ক্রিপ্ট আসতেছে। তো আমাদের এখানে কিন্তু আমরা যেটা মডিফাই করতে চাইছি ওটা কিন্তু আসে নাই আর কি। ঠিক আছে, সেই ক্ষেত্রে আমাদের এখন করণীয় কি, যখন প্রোটেক্ট হয়ে যাবে সার্টেন কনফিগারেশন, তখন এরকম দেখাবে শো কনফিগারেশন প্রোটোকলস, একটা কনফিগারেশন দিলেন, তারপর এখানে কি অংশ দেখাচ্ছে, প্রোটেক্ট প্রোটোকল এলডিপি। এখন আপনি কনফিগারেশন দেখলেও ওই অংশটুকু কি হাইড হয়ে যাচ্ছে, শো কনফিগারেশন প্রোটোকলস এলএলডিপি ডিসপ্লে সেট, সেট প্রোটোকল এলএলডিপি ইন্টারফেস, ইন্টারফেস আইডি প্রোটেক্ট প্রোটোকলস এলএলডিপি ডিসপ্লে সেট দিলে সে এই অংশটুকু দেখাবে আর কি। আচ্ছা, তাহলে এটাকে আপনার যদি প্রয়োজন হয় যে আপনাকে কি করতে হবে আসলে, ওই পলিসিটা ওই স্পেপের ভিতরে অ্যাপ্লাই করতেই হবে। হ্যাঁ, করতে হবে। তাহলে আপনাকে কি করতে হবে, ওই সার্টেন পোর্শন যেটা প্রোটেক্ট করে রাখছিলেন ওটাকে আনপ্রোটেক্ট করতে হবে। আনপ্রোটেক্ট করে আপনাকে কি করতে হবে, দেন কনফিগারেশনটা পুশ করতে হবে, তারপরে আপনি কনফিগারেশনটা কি করতে পারবেন। আচ্ছা, এখন যেহেতু এই কনফিগারেশনটা আপনি করতে পারছেন না কোনো কারণে, তো আপনি প্রথমে কি করলেন, প্রথমে ট্রাই করলেন যে আমি এটার ভিতরে কি করব, একটা পলিসি এক্সপোর্ট করব। তো এটা সম্ভব হইল না আর কি। হ্যাঁ, এক্সপোর্ট এটা করতে দিল না। আবার মনে করছে তাহলে আমি ডিলিট করে দিই, ডিলিট প্রোটোকল ওএসপি, আপনি ডিলিটও করতে পারবেন না, তখন আটকাবে, ডিলিটও করতে পারবেন না, ক্যান নট বি ডিলিটেড। তাহলে আমাকে কি করতে হবে, আনপ্রোটেক্ট প্রোটোকল ওএসপি। যখন আমি আনপ্রোটেক্ট করে ফেললাম, এখন আমি এটাকে কি করতে পারবো, অ্যাপ্লাই করতে পারবো। দেন কমিট করি, আমি কমিটও করতে পারবো। সে কনফিগারেশন নিয়ে নিছে, এখন যদি আমি ভেরিফাই করি আমার কনফিগারেশন আসলে সে নিল কিনা, তাহলে দেখবো এই যে ওয়েস্ট পেপে আমাদের এই লাইনটা চলে আসছে, এক্সপোর্ট টু ওয়েস্ট পেপ। তাহলে প্রোটেক্ট আনপ্রোটেক্ট, বোঝা গেছে, প্রোটেক্ট আনপ্রোটেক্ট, আপনাদের বুঝে আসছে কিনা। ওকে, প্রোটেক্ট আনপ্রোটেক্ট আমরা বুঝে ফেলছি। ওকে, দেন আমরা প্রথমে যেটা দেখছিলাম যে অমিট, হ্যাঁ, অ্যাপ্লাই ফ্লাক্স অমিট, ঠিক আছে, অ্যাপ্লাই ফ্লাক্স অমিট, ওই অংশটুকু এটা আমরা এখানে টেস্ট করতে পারবো। তো এখানে আমরা কি করলাম, সেট, এখানে ডিফল্ট কিছু কনফিগারেশন আছে, আমরা এখানে জাস্ট এটা হোস্ট নেম দিব, সেট সিস্টেম হোস্ট নেম, তারপরে হচ্ছে কি ভি এস আর এক্স, সরি এস আর এক্স এনজি, এটা কমিট করতে গেলাম, কমিট নেই কিনা, কমিট নিচ্ছে না, আমাকে বলছে রুট অথেন্টিকেশন দিতে হবে। ওকে, দিলাম, সেট সিস্টেম রুট অথেন্টিকেশন, মানে রুটের পাসওয়ার্ড দিতে হবে। জুনিপার রুটের পাসওয়ার্ড ছাড়া কনফিগারেশন সেভ করে না। তো সেট সিস্টেম রুট অথেন্টিকেশন প্লেন টেক্সট পাসওয়ার্ড, আমরা রুটের পাসওয়ার্ড দিলাম,
রুট 1 2 3, √1 2 3। এবার কমিট করি। ওকে, তাহলে আমাদের এখানে কনফিগারেশন চলে আসছে। শো ডিসপ্লে সেট দিলে আমরা এই কনফিগারেশনটা দেখতে পাচ্ছি আর কি। তো আমার কাছে যেটা মনে হইলো যে এইখানে এই রাউটারে এই সেকশনটা খুবই সেন্সিটিভ। এই সেকশনটা যে কোনো ইউজার শো কনফিগারেশন দিলেও আর দেখতে পাইলেও ব্যাপারটা এরকম হওয়া উচিত না আর কি। হ্যাঁ, আমি কি করতে চাই, এটা অমিট করতে চাই আর কি। সেট সিকিউরিটি পলিসি, তারপরে হচ্ছে সেট সিকিউরিটি পলিসি, পলিসির নাম হচ্ছে ফ্রম জোন ট্রাস্ট টু জোন ট্রাস্ট। পলিসি হচ্ছে ডিফল্ট পারমিট, এটা হচ্ছে পলিসির নাম। ডিফল্ট পারমিট, এটা হচ্ছে পলিসির নাম। এখানে আমাদের রিপোর্ট বারে, এটা তো দেখছি নাই। এই সেকশনটা তো এখানে নেই। সেট সিকিউরিটি জোনস বা সেট সিকিউরিটি, অ্যাপ্লাই প্রুফস, অ্যাপ্লাই ফ্লাক্স নাই। এটা তো দেখছি না। আচ্ছা, এটা তাহলে আমাদেরকে এটা হোপফুলি আপডেট ভার্সন যেগুলো ওইগুলোতে আমরা এটা পাবো। তাহলে এটা বেটার হচ্ছে ভিএমএক্স এবং ভিসিপি, এটাতে পাওয়া যাবে আর কি। স্টপ করে দিলাম যেহেতু এটাতে আমাদের কাজ হচ্ছে না। ডিলিট। তাহলে এখন ভিএমএক্স এবং ভিসিপি, ভিএমএক্স ভিসিপি, এটা লাইভ ফাইনাল ভার্সন হচ্ছে 21 আমার এখানে। ওকে, দেন তার সাথে হচ্ছে আরেকটা নিয়ে নিচ্ছি, ভিএপি। ওটা 21 ছিল, 21। ওকে, ইন্টারনাল লিংক এর জন্য এটা ইন্টারনাল, ইন্টারনাল, ওকে। আচ্ছা, এবার এই দুইটাকে আমরা স্টার্ট। ওকে, এটা রেডি হোক, তাহলে আমরা প্রথমে ওই যে কনফিগারেশন অমিট করা যায় ওইটা আমরা দেখাচ্ছি। ওকে, তাহলে প্রোটেক্ট আনপ্রোটেক্ট আমরা বুঝলাম কেন করে, ওটা জানলাম আর কি। ওকে, এরপরে আসি হচ্ছে যে অ্যানোটেট। অ্যানোটেট হচ্ছে যে ডেসক্রিপশন কোনো একটা পার্টের, কোনো একটা কনফিগারেশন পার্টে আমরা যদি কোনো ডেসক্রিপশন দিতে চাই আর কি। হ্যাঁ, যদি কোনো একটা ডেসক্রিপশন দিতে চাই তাহলে ওই ডেসক্রিপশনটা দিতে হয় হচ্ছে অ্যানোটেট কমান্ড দিয়ে। অ্যানোটেট
কমান্ড দিয়ে এটাকে ডেসক্রিপশন দিতে হয় আর কি। যেমন এখানে কি করা হয়েছে, অ্যানোটেড সিস্টেম, তারপর এখানে কি বলছে, ডু নট মেক চেঞ্জেস টু দিস হায়ারার্কি, এরকম একটা কিছু দেওয়া হয়েছে। এডিট সিস্টেম, তারপর অ্যানোটেড হোস্ট নেম, তারপর এরকম কিছু বলা হয়েছে, মানে একটা ডেসক্রিপশন আর কি। হ্যাঁ, তো এটা আমরা এই যে এইভাবে দেখব, ডেসক্রিপশনটা এইভাবে আসবে আর কি। হ্যাঁ, ওটা যেটা দিব তার উপরে এরকম লেখা আসবে, দিস ইজ এ গুড হোস্ট নেম আর কি, বা যে পোর্শনে আমি দিতে চাই আর কি সেই পোর্শনেই দিতে পারবো। আচ্ছা, তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি দেখি। অ্যানোটেড, আমরা কথা বলতেছিলাম অ্যানোটেড নিয়ে। তো অ্যানোটেটে এখানে সাপোজ মনে করি আমরা তো একটা ফিল্টার তৈরি করলাম, তাই না? এডিট পলিসি অপশন, পলিসি স্টেটমেন্ট, তারপরে হচ্ছে পলিসি স্টেটমেন্টের নাম হচ্ছে এটা, এক্সপোর্ট টু ওএসপি। তো এখানে মনে করেন টার্ম টু, এটা রেসপেক্টে আমরা একটা ডেসক্রিপশন দিতে যাচ্ছি। তো আমরা কি করব, অ্যানোটেট, তারপর এখানে ওই ডেসক্রিপশন লিখব, এটা কিসের জন্য করছি আর কি। তো আমরা এখানে বললাম রিডিস্ট্রিবিউট, অথবা বলতে পারি ইম্পোর্ট, ইম্পোর্ট ডিরেক্টলি কানেক্টেড রাউট, ডিরেক্টলি কানেক্টেড কানেক্টেড রাউট টু ওএসপি, মানে ওএসপিতে ডিরেক্টলি কানেক্টেড রাউট নেওয়ার জন্য এই পলিসিটা করা হয়েছে। ঠিক আছে, তো আমরা এখন ইম্পোর্ট ডিরেক্টলি কানেক্টেড রাউট কি বলছে এখানে, এরর অ্যানোটেড করছে। আচ্ছা, আমি এখানে ভুল করছি, ভুলটা হচ্ছে অ্যানোটেড ট্রাম টু, আমরা কার কার রেসপেক্টে আসলে ডেসক্রিপশনটা দিতে চাচ্ছি সেটা মেনশন করি নাই আর কি। এবার ঠিক আছে, এই যে ট্রাম টু এর উপরে এই যে খেয়াল করেন সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে দিছে ও, যে এই ট্রামটা আমরা এই জন্য করছি। তার মানে এটা আরো ইউজার ফ্রেন্ডলি, যেগুলো মানে যে কেউ দেখলেই বুঝবে যে এই পলিসিটা ও কেন করছে। অনেক সময় যেটা হয় যে আমরা অনেকেই তো কাজ করি একটা নেটওয়ার্কে, তো একজন একটা পলিসি এখানে ডেপ্লয় করছে, পরবর্তী আরেকজন দেখলে দেখা যাচ্ছে যে একটু বুঝতে অসুবিধা হচ্ছে এটা কেন করছে। ও যদি এরকম একটা সুন্দর একটা ডেসক্রিপশন দিয়ে রাখে তাহলে কিন্তু আমরা সহজেই বুঝে যাই আর কি। এটাকে বলে হচ্ছে অ্যানোটেট। তো অ্যানোটেট আপনারা কি ক্লিয়ার? অ্যানোটেট, অ্যানোটেট কি ক্লিয়ার হয়েছে? আমরা দিতে পারবো অ্যানোটেট? আমি কি আবার দেখাবো? যদি শো দেয় তাহলে আমাদের অ্যানোটেটের যে পোর্শনটা যে এরকম আসবে, যদি হায়ারার্কিক্যাল ভিউতে দেখি। আর যদি সেট ভিউতে দেখি তাহলে বিষয়টা এরকম আসবে। সেট ভিউতে কিন্তু আমরা এখানে দেখতেছি না, বুঝতেছি না আর কি, নাই, এটা কমেন্টস আর কি। এটা দেখতে হলে তাহলে আমরা হায়ারার্কিক্যাল ভিউতে দেখতে হবে। এই যে। এই। তাহলে এখন আমরা যতটুকু পড়লাম অতটুকু রেসপেক্ট এখানে প্রশ্ন উত্তর পাবো। যে প্রশ্ন, কোশ্চেন ওয়ান হচ্ছে হুইচ কমান্ডস উড ইউ ইউজ টু ভিউ অমিটেড কনফিগারেশন। অমিটেড কনফিগারেশন যদি আমি ভিউ করতে চাই, শো কনফিগারেশন পাইপলাইন ডিসপ্লে সেট, এটা দিলে আমি পাবো। আবার শো কনফিগারেশন পাইপলাইন ডিসপ্লে অমিট, এটা দিলে আমি কনফিগারেশন দেখতে পাবো। শুধু পাবো না, কখন শো কনফিগারেশন দিয়ে যখন এন্টার দিবে তখন আমি কনফিগারেশনের ওই অমিটেড কনফিগারেশনের অংশটুকু পাবো না আর কি। এতটুকুই হচ্ছে তফাৎ। আচ্ছা, which statement would you use to safeguard the OSPF configuration hierarchy from the accidental edit? তাহলে OSPF এর ওই সেকশনটুকু আমরা কি করব, প্রোটেক্ট।
কোনো প্রোটোকল যদি আপনার মনে হয় যে যে এটা অন্য কেউ হ্যান্ডেল করা উচিত হবে না আর কি, তো এইভাবে করে আপনি প্রোটেক্ট করে রাখতে পারেন। ও এডিটও করতে পারবে না, ডিলিটও করতে পারবে না, যতক্ষণ না পর্যন্ত সেটা আনপ্রোটেক্ট হয় আর কি। ওকে, এরপরে আমরা সেকেন্ড সেকশনে আসতেছি, ক্রিয়েটিং অ্যান্ড ম্যানেজিং ফাইলস অন ইউর জুনোস ডিভাইস। আমরা চাইলে আমাদের জুনিপার ডিভাইসে ফাইল ক্রিয়েট করতে পারি। ঠিক আছে, আমরা প্রথমে দেখি যে আমরা দেখব কি করে। ফাইল লিস্ট, ফাইল লিস্ট দিয়ে আমরা হচ্ছে দেখতে পারবো যে আমাদের ফাইলের লিস্টটা দেখতে পারবো। আমরা এখানে যদি কমপ্লিট নয়, তো আমরা এখানে যদি এক্সিট করলাম, তো আমরা ইয়েস করতে চাচ্ছি, আচ্ছা নো করলাম, দেন কমিট করলাম, দেন আমরা এক্সিট করতেছি, শো ফাইল, সরি ফাইল, তারপরে হচ্ছে লিস্ট। আমাদের এখানে যদি কোনো ফাইল থাকে তাহলে আমরা এই ফাইলটা দেখতে পাবো আর কি। তো এখানে আমাদের ইউজার ডিফাইন্ড কোনো ফাইল নেই, কিছু ফাইল বা ডিরেক্টরি আছে সিস্টেম ডিফাইন্ড। হ্যাঁ, আচ্ছা, তো কোন একটা ফাইল যদি আমরা এখানে রেডি করি, যে আমি এখানে কি করলাম, শো কনফিগারেশন সাপোজ, তারপরে পাইপলাইন, পাইপলাইন, তারপরে আমরা কি করব, সেভ করব, কনফিগারেশন ফাইলটাকে আমরা সেভ করব, একটা ফাইলের নাম দিব। সাপোজ আমি বললাম যে রাউটার টু আন্ডারস্কোর কনফিগ, রাউটার টু কনফিগ, এই নামে একটা ফাইল আমি কি করলাম, সেভ করলাম। আচ্ছা, এখন যখন আমি এই ফাইল লিস্ট দিচ্ছি, তখন ওই ফাইলটা দেখতে পাবো, এই যে রাউটার টু কনফিগ। ঠিক আছে, আর এই ফাইলটা যদি আমি রিড করতে চাই, এই ফাইলটা যদি আমি রিড করতে চাই, সেই ক্ষেত্রে কিভাবে আমরা রিড করতে পারি, এখানে মোর বা লেস কিছু আছে কিনা, নাই, ফাইল কমান্ড আছে, তারপরে কি আছে, শো আছে, তারপরে কি আছে, তারপরে ফাইলের নাম আছে। তাহলে এই ফাইলটা আবার আমরা কি করতে পারছি, আমরা কিন্তু এটা ফাইলটা দেখতেছি আর কি, হ্যাঁ, কনফিগারেশনটা দেখতেছি না, ফাইলের ভিতরে যে কন্টেন্ট আছে ওই কন্টেন্ট গুলোকে দেখতেছি। ঠিক আছে, তো এইভাবে চাইলে আমরা কি করতে পারি, ইজিলি ফাইল কিন্তু সেভ করতে পারি, ডিফারেন্ট নেমে সেভ করতে পারি এবং দেখতে পারি আর কি, ফাইল দেখতে পারি, ডিরেক্টরি তৈরি করতে পারি, মেক ডিরেক্টরি, ডিলিট ডিরেক্টরি, হ্যাঁ, অপশন আছে। যেহেতু ফাইল নিয়ে আমরা কাজ করতেছি, আপাতত এখানে আসছে ফাইল লিস্ট। ফাইল লিস্টে আমরা কি দেখব, ফাইল লিস্টে লিস্ট অফ ফাইল দেখব, যে ফাইলগুলো ওখানে এক্সিস্ট। হুম, তো এখানে কোন ফাইলগুলো আমি দেখতে পাবো, এভরি কনফিগার লগ ইন ইউজার হ্যাজ এ হোম ডিরেক্টরি অন দ্য ডিভাইস। লিনাক্স অপারেটিং সিস্টেম আমরা জানি যে ইউজার দিয়ে আমি লগ ইন করবো, ওই ইউজারের কি থাকবে, একটা হোম ডিরেক্টরি থাকবে। হ্যাঁ, এবং এই ডিরেক্টরিটা, ইউজারের ডিরেক্টরিটা কোনটা হবে, যে যেমন আমি লগ ইন করছি 8.চেন দিয়ে, তাহলে তার ডিরেক্টরি হবে এটা। দ্য ফাইল ইজ টু শো অল দ্য ফাইলস কারেন্টলি ইন ইউর হোম ডিরেক্টরি। আমার হোম ডিরেক্টরিতে আমি লগ ইন করছি রুট দিয়ে, তাহলে আমার রুট ডিরেক্টরিতে যা ফাইল থাকবে সবই আমি দেখতে পাবো। তারপরে ফাইল শো, তারপরে ফাইলের নেম, পুরো ফাইলটাকে আমরা ভিউ করতে পারবো, এই যে যেটাকে আমরা ভিউ করলাম। হুম, একটা ফাইল প্রথমে সেভ করলাম, তারপরে ভিউ করলাম, করতে পারবো। তারপরে ফাইল ডিলিট, তারপরে ফাইল নেম, যদি ওই ফাইলটাকে আমরা আবার ডিলিট করতে চাই, সেটাও কিন্তু করতে পারবো। যেমন প্রথমে আমরা কি বললাম, যে ফাইল, তারপরে আমরা কি অ্যাকশন নিতে চাই, ফাইলটাকে রিনেম করতে পারবো, লিস্ট দেখতে পারবো, শো হচ্ছে ফাইলটাকে রিড করতে পারবো। তো এখন আমি চাচ্ছিলাম যে ডিলিট, ডিলিট কি, কাকে ডিলিট করতে যাচ্ছি, যে ফাইলটাকে আমি সেভ করলাম এই ফাইলটাকে ডিলিট করতে যাচ্ছি। তো ফাইলটা ডিলিট হয়ে গেছে, কেমনে বুঝবো, ফাইল লিস্ট যদি দেই, তাহলে আমাকে দেখাবে যে ওই ফাইলটা নাই, লিস্ট, ওই ফাইলটা নাই। ঠিক আছে, আবার যদি এই ফাইলটাকে নিয়ে আসতে চাই, আমরা যে কমান্ডটা ব্যবহার করছিলাম, যে শ কনফিগারেশন সেভ, সেভ, তারপরে ফাইলের নাম, এটা হচ্ছে আমরা রাউটার টু কনফিগ। এখন যদি লিস্টটা দেখি, তাহলে আমি দেখবো যে ফাইলটা
চলে আসছে। ওকে। তাহলে এখানে ইউ ক্যান অলসো সেভ ফাইলস ইন মেনি আদার ইউনিক্স লাইক ফোল্ডার লোকেশনস, যেমন হচ্ছে ফাইল যদি ডিফারেন্ট কোনো লোকেশনে আমি সেভ করতে চাই, লাইক var স্ল্যাশ লগ বা var temp, হ্যাঁ, এটা ডিরেক্টরিটাও আমি এখানে ডিফাইন করে দিতে পারি। ওকে, কিভাবে? যেমন শো ইন্টারফেস স্টার্টস, এটাকে আমরা সেভ করতেছি কারেন্ট ইন্টারফেস স্ট্যাটাস ডট টিএক্সটি, একটা ফাইল, হ্যাঁ। ফাইল লিস্ট দিলে ওই ফাইলটা আমি আবার এখানে দেখছি, যেটা অলরেডি আমরা করলাম, হ্যাঁ। ওকে, শো কনফিগারেশন কম্পেয়ার স্যাটারডে চেঞ্জেস ডট টিএক্সটি, যে চেঞ্জেস, কনফিগারেশনের যে চেঞ্জেস, ওই কনফিগারেশন চেঞ্জেসটা এই ফাইলের ভিতরে থাকবে, স্যাটারডে আন্ডারস্কোর চেঞ্জেস ডট টিএক্সটি। তারপরে ফাইল কম্পেয়ার, মাল্টিপল ফাইল যদি আপনার হয়, দুইটা ফাইলের ভিতরে যদি আপনি কম্পেয়ার করতে চান, সেটাও করতে পারবেন। কিভাবে? আপনার মনে করেন রাউটার টু রাউটার টু কনফিগ, এটা হচ্ছে রাউটার টু কনফিগ, দ্যাট মিনস কারেন্ট কনফিগারেশন আর কি, হ্যাঁ। তো এই কারেন্ট কনফিগারেশনের সাথে আপনি একটা চেঞ্জেস নিয়ে আসেন, যেমন শো কনফিগারেশন ডিসপ্লে সেট, একটা চেঞ্জেস নিয়ে আসেন, যেমন এখানে কি নাই, টাইম জোন দেওয়া আছে, রাউটার দেওয়া আছে, ল্যাব নামে একটা ইউজার করা আছে, নক নামে একটা ইউজার করা আছে, এসএসআই সার্ভিস অন করা আছে। একটা কাজ করি আমি তাহলে, একটা চেঞ্জেস নিয়ে আসি এখানে, সেট সিস্টেম সার্ভিসেস টেলনেট, হ্যাঁ, টেলনেট এনেবল করলাম, তারপরে এফটিপি এনেবল করলাম। ওকে, তারপরে কি করলাম? কমিট করলাম। কমিট করে এখন এই কনফিগারেশনটাকে আরেকটা ফাইলে আমরা সেভ করলাম। এবার এক্সিট করি। এখন আমি যখন ফাইল সেভ করলাম তখন এখন এখন রানিং কনফিগারেশন, এখনকার কনফিগারেশনটা সেভ হবে। এটার নাম দিলাম config2, config2, ভালো কথা। তাহলে ফাইল লিস্টে যাই, ফাইল লিস্টে গেলে আমি দুইটা ফাইল পাবো। আর এই দুইটা ফাইলের ভিতর আমি কি করতে পারি, এখন কম্পেয়ার করতে পারি, যেটা আমরা এখানে দেখতেছি যে ফাইল কম্পেয়ার, তারপরে ফাইলস, দুইটা ফাইল এখানে। হুম, তাহলে এই দুইটা ফাইলের ভিতরে যদি আমরা কম্পেয়ার করতে চাই, ফাইল কম্পেয়ার তারপরে ফাইলস, তাহলে এখানে আমরা কি বলবো, ফাইল তারপরে কম্পেয়ার, কম্পেয়ার কি আছে, আছে, দেন দেন হচ্ছে কি ফাইলস এর ভিতরে কম্পেয়ার করব। তার ফাইলের নাম কি? একটা ফাইল হচ্ছে এইটা, প্রথমের ফাইল হচ্ছে এইটা, তারপরের ফাইলের তারপরের ফাইলটা হচ্ছে এইটা, দুইটার ভিতরে কম্পেয়ার করছে। কম্পেয়ার করে কি পাইছে? এটা চেঞ্জেস পাইছে, এফটিপি আর টেলনেট। বোঝা গেছে? পারা যাবে? ওকে, তাহলে আমরা জুনিপারে বসে আমরা ফাইল কম্পেয়ার করে দেখতে পারি যে আসলে চেঞ্জেস আসছে কিনা। এটা কেন প্রয়োজন হয়? দেখা যাচ্ছে যে আপনার রাউটার কোনো কারণে হুট করে কাজ করতেছে না, উল্টা পাল্টা বিহেভ করতেছে। আপনি যখন চিন্তা করলেন গতকাল তো ভালোই ছিল, তখন আপনি কি করলেন, লাস্ট কনফিগারেশন ফাইল, আপনি আপনার যদি অটোমেটিক ব্যাকআপ থাকে, লাস্ট কনফিগারেশন ফাইলটা আপনি নিলেন, এই ফাইলটা নিলেন, নিয়ে কম্পেয়ার করে দেখলেন কোনো চেঞ্জেস আছে কিনা। আদার কোনো টুলসের প্রয়োজন নাই, এখান থেকে আপনি এই চেঞ্জেসটা বের করতে পারেন। ওকে। তারপর সেন্ডিং এন্ড রিসিভিং ফাইলস ইউজিং এফটিপি অ্যান্ড এসসিপি। তো আদার্স কোনো ডিরেক্টরিতে যদি আপনি সেন্ড করতে চান আর কি, আদার্স কোনো ডিরেক্টরিতে আপনি যদি ফাইল সেন্ড করতে চান, কোনো ডিফারেন্ট কোনো এসসিপি সার্ভার বা হচ্ছে আপনার মনে করেন টিএফটিপি অথবা এফটিপি সার্ভারে যদি সেন্ড করতে চান, সেক্ষেত্রে আপনি এইভাবে করে সেন্ড করতে পারেন। ফুল ডিরেক্টরি ফাইল কপি এসসিপি কোলন, তারপরে ফুল ইয়াটা দিবেন, ইউজার আইডি, এফটি মানে এসসিপি সার্ভারের ইউজার আইডি, দেন আইপি, দেন ডিরেক্টরিটা আর কি। ঠিক আছে, লোকাল ফোল্ডার হচ্ছে কোথায় থাকবে, এটা ভারটেম্প, এই ফোল্ডারটা আপনি দিবেন আর কি। Using SCP to copy a local file to a remote folder. রিমোট ফোল্ডার এটা হচ্ছে এখান থেকে কপি করে ভার টেম্পে নিয়ে আসতেছেন। মানে এটা প্রথমে যেটা দেওয়া হয়েছে সেটা হচ্ছে রিমোট ফাইল, এটা রিমোট ফাইলটাকে লোকাল ফাইলে নিয়ে আসছেন, ভার টেম্পে নিয়ে আসতেছেন, হ্যাঁ। এটা একটা। আর এইটা নিচেরটা যেটা, সেটা হচ্ছে ফাইল কপি, আপনার নিজের লোকাল ডিরেক্টরি এটা, আর এটা হচ্ছে রিমোট। ঠিক আছে,
ফাইল ট্রান্সফার প্রোটোকল অথবা সিকিউর কপি, দুইটার যে কোনো একটা ব্যবহার করতে পারেন। তো এইখানে আমাদের আহ, যদি রাউটার 1 এবং রাউটার 2 এর রেসপেক্টে যদি চিন্তা করি, যে রুট রুট 1 2 3, তো CLI এডিট। তো এখানে আমরা দেখি শো ডিসপ্লে সেট, এখানে আমাদের একটা ইউজার ক্রিয়েট করা আছে, ইউজারের নাম হচ্ছে ল্যাব এবং এটা সুপার ইউজার হিসেবে আছে। রাউটার 2 তে এডিট শো ম্যাচ। আচ্ছা, রাউটার 2 তে তো আমাদের এখানে ফাইল আছে, তাই না? তো কি করি, ফাইল লিস্ট, ফাইল লিস্ট দুইটা ফাইল আছে। ওকে, আমরা এখন একটু ট্রাই করে দেখি যে এইখান থেকে আমরা কি করতে যাচ্ছি, ফাইল কপি। হ্যাঁ, ফাইল, তারপরে কি বললাম, কপি, কপি করতে চাচ্ছি সোর্স ইউআরএল। সোর্স ইউআরএল আমরা এখানে বলবো, সোর্স ইউআরএল হচ্ছে আমরা এখানে বললাম এসসিপি কোলন ফরওয়ার্ড স্ল্যাশ, তারপরে ইউজার আইডি হচ্ছে কি ল্যাব, তারপরে হচ্ছে রাউটার 2 এর আইপি। তাহলে আমরা এখানে বললাম শো ওএসপিএফ নেইবার, আমাদের ওএসপিএফ নেইবার হচ্ছে এটা, এবং রাউটার 2 এখানে পয়েন্ট টু পয়েন্ট কত, 10.1.2.0, এই পাশে 1 বসানো, এই পাশে 2 বসানো, 10.1.2.1, আর এই পাশে 2, 10.1.2.2। তাহলে এখান থেকে আমরা রাউটার 1 থেকে যদি চিন্তা করি, তাহলে আমার এই পাশের আইপি হচ্ছে 10.1.2.2, সরি 2.2। তারপরে এটা আমাদের এই যে এই দুইটা কনফিগারেশন ফাইল আর কি, এই ফাইল আমি যদি এখান থেকে অ্যাক্সেস করতে চাই, তো এটা বেটার সার্ভার হইলে বেটার হয় আর কি, var temp। আচ্ছা, এখন এটাকে একটু দেখতে হবে যে ফাইল, ফাইল হচ্ছে source address, local address to use in originating the connection। আচ্ছা, এটা থেকে করা। আচ্ছা, এখন 2.2, যদি এটা স্ল্যাশ var temp এ রাখি, দেখি ও কি বলে আর কি, পাসওয়ার্ড দিতে বলছে ল্যাব 1 2 3, না, রুট 1 2 3, could not face local file path fail, not a regular file। ওকে, তাহলে এইবার আমরা যেটা করলাম, এইখানে ক্রিয়েট এ লিঙ্ক বিটুইন ফাইলস, এটা করতে পারি, অথবা স্টার্ট শেল, অথবা আমরা যেটা করতে পারি এলএস, আমরা পিডাব্লিউডি, আমরা আসলে কোথায়, স্ল্যাশ রুটে আছে ফাইলটা, হ্যাঁ, স্ল্যাশ রুট। তাহলে এখান থেকে বললাম স্ল্যাশ রুট, ফাইলের নাম হচ্ছে রাউটার টু কনফিগ, দেখি ও চিনতে পারে কিনা। পাসওয়ার্ড হচ্ছে রুট 1 2 3, হ্যাঁ চিনতে পারছে, ও কপি করে নিয়েও চলে আসছে, ভালো কথা। এবার দেখি ফাইল লিস্ট, ফাইল লিস্টে এটা কার ভিতরে রাখবে সে, কপি করছে। ওকে, এখন আমাকে দেখতে হবে এই ফাইলটা ও কার ভিতরে রাখছে, মানে কোথায় রাখছে আর কি। হ্যাঁ, আচ্ছা, এটা কিভাবে বুঝবো? আচ্ছা, এটা আমরা কপি করতে পারছি, এখন আমাকে দেখতে হবে, তাহলে আমরা কি করি, স্টার্ট শেল, শেলটাকে স্টার্ট করব, এলএস দিয়ে দেখবো এখানে আছে কিনা, তো এখানে নাই। তারপরে পিডাব্লিউডি দিয়ে দেখবো যে আমরা আসলে কোথায় আছি, স্ল্যাশ রুটে আছি। হুম, তো আমরা এটা কোথায় রাখছিলাম, ভার টেম্পে। হ্যাঁ, ভার টেম্পে, তাহলে আমরা কোথায় যাব, এখানে স্ল্যাশ ভার টেম্প, ভার টেম্পে যখন যাব,
তখন এখানে এলএস দিলে আমি ফাইলটা পাবো। এই যে রাউটার টু কনফিগ পেয়ে গেছি কিন্তু। ঠিক আছে, আমি এখন এই তাহলে আমার ফাইল কোথায় আছে, ভার টেম্পে আছে, তাই না? আমি কিন্তু ভার টেম্পেই কপি করছি, এই যে খেয়াল করেন, ভার টেম্পেই কপি করছি আমি। আদার্স রাউটারের একটা ফাইল ভার টেম্পে নিয়ে আসছি, ঠিক আছে? ভার টেম্পে নিয়ে আসছি এবং এই যে আমি চেক করলাম যে হ্যাঁ ভার টেম্পে আসছে। এখন আমি আবার একটু শিওর হতে চাই, শিওর হতে চাই যে এটা আসলে ঠিকঠাক আছে কিনা। ফাইল, তারপরে আমি বললাম যে শো, তারপরে আমি বললাম ভার টেম্প, ভার টেম্প, তারপরে আমার ফাইলের নাম হচ্ছে রাউটার টু। ইয়েস, আমার কনফিগারেশন কিন্তু চলে আসছে। আমি রাউটার ওয়ান থেকে দেখতেছি রাউটার টু এর কনফিগারেশন। ওকে, তো এইভাবে আমি চাইলে কি করতে পারি, এসসিপি, দ্যাট মিন্স কপি করতে পারি রিমোট কোনো রাউটার থেকে কোনো একটা ডিরেক্টরির ফাইল আমরা আমাদের স্পেসিফিক কোনো একটা ডিরেক্টরিতে নিতে পারি। এটা হচ্ছে এটার এক্সাম্পল। আর পরেরটা হচ্ছে ফাইল কপি আমরা লোকাল কোনো ডিরেক্টরি থেকে আবার রিমোট কোনো ডিরেক্টরি যদি যদি কোনো কিছু সেন্ড করতে চাই নির্দিষ্ট কোনো ডিরেক্টরিতে, সেটাও কিন্তু করতে পারি আর কি। ওকে, তাহলে এটা এটা বোঝা গেছে, সেন্ডিং অ্যান্ড রিসিভিং ফাইল ইউজিং এফটিপি অ্যান্ড এসসিপি। পারবো? উহ, আপনারা কি আছেন না ঘুমিয়ে গেছেন? এবার আছে। পারবো তো না? জি। আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল। হুম হুম। আচ্ছা ভাই, আমি তো এই ফাইলটা আমি অন্য একটা সার্ভার থেকে আমি নিয়ে আসলাম, কিন্তু আমি চাচ্ছি যে এই ফাইলটা আমি এখন লোড দিতে, এটা কিভাবে দেব? এটা লোড দেওয়া দিতে হইলে এটা আমরা ওই যে পরবর্তী স্টেপ আছে আর কি, হ্যাঁ। কনফিগারেশন লোডের জন্য নিচের দিকে আমাদের আলাদা বা সেকশন আছে আমি ওইটা কিভাবে দেওয়ার এটা জন্য। কি উইন্ডোজ উইন্ডোজ মেশিনে কি এটাকে আমি ডাউনলোড করে রাখতে পারবো এই ফাইলটা? হ্যাঁ অবশ্যই পারবো। উইন এসিপি দিয়ে উইন এসিপি দিয়ে লগ ইন করবো রাউটারে, রাউটারে উইন এসিপি দিয়ে লগ ইন করে ওখান থেকে ফাইল আমরা ইন্টারেক্ট করতে পারবো উইন্ডোজের সাথে। আচ্ছা, এইবার তাহলে আমরা কোশ্চেন অ্যান্সার আপনার ইয়াটা পরের সেকশনে আছে, ওই জন্য এটার উত্তর আমি দিচ্ছি না আর কি। ওকে, এরপরে হচ্ছে মানে লোড করার বিষয়টা। হোয়াট আর দ্য অ্যাডভান্টেজ অফ সেভিং ডিভাইস কনফিগারেশন অ্যান্ড কমান্ড আউটপুট অ্যাজ এ টেক্সট ফাইল? এটার সুবিধা হচ্ছে কি, যেমন ইউ ক্যান স্টোর কমান্ড আউটপুট বিফোর অ্যান্ড আফটার মেনটেনেন্স ওয়ার্ক। যখন মেনটেনেন্স করবেন তখন হচ্ছে এই ফাইলগুলো স্টোর করে রাখা আর কি, এটা হেল্প করবে আর কি। ইউ ক্যান ক্রিয়েট ডিফারেন্ট বেস কনফিগারেশন ইন ল্যাব এনভায়রনমেন্ট দ্যাট ইউ ক্যান লোড অ্যাজ নিডেড। আপনি আলাদা আলাদা কনফিগারেশন ফাইল করে রাখবেন, যে এটা হচ্ছে ওয়েস ওয়েব কনফিগারেশন, তাহলে ওই অংশটুকু লোড করলেন, ওয়েস ওয়েব কনফিগারেশন ডান, ম্যানুয়ালি আবার করতে হইলো না। এটার পর এটাও হতে পারে আর কি। হোয়াট ইজ দ্য পারপাস অফ দ্য ফাইল লিস্ট? ফাইল লিস্ট কমান্ডের পারপাসটা কি ছিল, যে আমার লোকাল হোম ডিরেক্টরিতে আমি যে ইউজার দিয়ে লগ ইন করছি ওই ইউজারের হোম ডিরেক্টরিতে কি কি ফাইল অ্যাভেলেবল আছে সেটা আমি দেখতে পাবো আর কি। তো এখানে আমরা যে কাজ করি নেটওয়ার্কে, আপনি মনে করেন আপনি কাজ টাজ করে যখন ফাইনালি ক্লোজ করলেন অফিস, তখন আপনি একটা কি করলেন, একটা ফাইল সেভ করে রেখে দিলেন, তাহলে আপনার হোম ডিরেক্টরিতে ওই ফাইলটা কিন্তু আপনি পাবেন। ঠিক আছে, যখন কোনো মনে করেন এটা বিভিন্ন ক্ষেত্রেই কাজে লাগে, যেমন হতে পারে কেউ কোনো কমপ্লেন করতেছে যে আপনি কোনো মিসকনফিগারেশন করছেন কিনা, এরকম কিছু কোনো ব্যাপার থাকতে পারে। আবার হয়তো বা দেখা যাচ্ছে যে আপনি ওইটাকে ম্যানেজ করেন কিন্তু সামহাও ওই কনফিগারেশনের পরে কোনো একটা ঝামেলা হয়েছে আর কি, তাহলে ওইটাকে আবার পুনরায় রিভিউ করতে পারবেন ইজিলি। এটা একটা সুবিধা। এবার হচ্ছে এই যে লোড, যেটা বলছিলেন ইউজিং দ্য লোড কমান্ড ফর লার্জার কনফিগারেশন। যে লার্জার কনফিগারেশন যখন আমরা লোড করতে যাই একটা একটা লাইন কপি পেস্ট করতে একটু সময় প্রয়োজন হয় আর কি, কিন্তু আমরা যদি কনফিগারেশন ফাইল লোড করি তাহলে এটা মানে কম্পারেটিভলি সময়টা কম লাগে। এটা হচ্ছে সুবিধা। যেমন হাউ ডু অ্যাড হায়ারার্কিক্যাল কনফিগ টু ইউর ডিভাইস, এটা তো আমাদের হায়ারার্কিক্যাল কনফিগারেশন তাই না, সেট মোডে না কিন্তু। সেট মোডে হলে তো আপনি কপি করলেন দিয়ে দিলেন, ঠিক আছে? তো এটাও আমরা লোড করতে পারি কিভাবে, লোড কমান্ড দিয়ে। সাপোজ ইউ হ্যাভ টেক্সট ফাইল কন্টেনিং কনফিগারেশন হায়ারার্কি মোড, হাউ ক্যান ইউ অ্যাড দিস কনফিগারেশন টু এ ডিভাইস? অ্যান্সার হচ্ছে ইউজ ওয়ান অফ দ্য মেনি লোড কমান্ড।
লোডের মাল্টিপল কমান্ডস আছে, যেমন লোড ওভাররাইড টার্মিনাল। এটা হচ্ছে কি করবে, লোড ওভাররাইড টার্মিনাল এখানে বলছে কমপ্লিটলি রিপ্লেস দ্য এক্সিস্টিং ক্যান্ডিডেট কনফিগারেশন উইথ ইউর নিউ কনফিগারেশন। কমপ্লিটলি আগের কনফিগারেশন রিমুভ করে দিয়ে আপনার কনফিগারেশন পুশ করবে সে, এবং ইউজ দিস টু পেস্ট টেক্সট ডিরেক্টলি ইনটু দ্য সিএলআই, ইন আদার ওয়ার্ডস ইয়োর টার্মিনাল অ্যাপ। তো আমি যদি আবার টার্মিনাল দিয়ে এটাকে পেস্ট করতে চাই আর কি, লোড ওভাররাইড টার্মিনাল, তার মানে হচ্ছে লোড ওভাররাইড করবে, যে কনফিগারেশনটা আমি এখানে দিব ওই কনফিগারেশনটা আমরা টেক্সট মোডে এখানে পেস্ট করব। ব্যাপারটা হচ্ছে এইটা। তাহলে এই টার্মিনাল কথাটা আসবে। আর যদি আমরা লোড ওভাররাইড তারপরে ওখানে ফাইলের নাম দিয়ে দিই, তখন এই টার্মিনালটা প্রয়োজন হবে না। টার্মিনাল মানেই তো আমরা আসলে দেখতে চাচ্ছি, ব্যাপারটা এরকম আর কি। হ্যাঁ, লোড মার্জ টার্মিনাল, যখনই টার্মিনাল কথাটা আসবে তখন আপনি আসলে কনফিগারেশনটা দেখতে চাচ্ছেন। লোড মার্জ টার্মিনাল রিলেটিভ, এটা হচ্ছে হায়ারার্কি কনফিগার ফ্রম দ্য টপ অফ দ্য হায়ারার্কি। মার্জ করতে পারি, আর একটা কি, ওভাররাইড। ওভাররাইড মানে হচ্ছে কমপ্লিটলি রিমুভ করে দেবে আগের কনফিগারেশন, নিউ কনফিগারেশন পেস্ট করবে। আর মার্জ মানে তো বুঝছেনই, আগের এবং পরের এটাকে মার্জ করে তারপরে পুশ করবে আর কি। শো কনফিগারেশন, এটা হচ্ছে এই কনফিগারেশন আপনি কপি করে এখানে পেস্ট করছেন আর কি। টেক্সট মোড কনফিগারেশন, লোড মার্জ টার্মিনাল, এটাও সিমিলার। এটা হচ্ছে এখানে শো কম্পেয়ার, মানে হচ্ছে এটা চেক করছে আর কি। আচ্ছা, এখন আমরা একটু যদি দেখি এটা কতদূর গেছে। পেস্ট স্লোয়ার, বি কেয়ারফুল পেস্টিং লার্জ কনফিগস ইউজিং দ্য কনসোল পোর্ট। কনসোল পোর্টে যখন আমরা লার্জ কনফিগারেশন পেস্ট করি তখন কনফিগারেশন আমাদের মানে অনেক সময় নেই আর কি। হ্যাঁ, টার্মিনাল থেকে কনফিগারেশন পুশ করাটা অনেক ঝামেলা, টাইম কনজিউম করে। টেলনেট অথবা এসএসএস করে যখন কনফিগারেশন পুশ করা হয়, এটা কম্পারেটিভলি ফাস্টার। তো সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, সেই ক্ষেত্রে আমার যদি ওই যে ফাইলটা থাকে, বা আমি মনে করেন হচ্ছে পেন ড্রাইভে করে হচ্ছে আমি কনফিগারেশন ফাইলটা নিয়ে নিচ্ছি, হ্যাঁ, সেটাও আমি কি করতে পারি, পেন ড্রাইভ থেকে ওটাকে অ্যাক্সেস করে মানে ফাইলটাকে কপি করে ওইখান থেকে আমি আবার নিতে পারি আর কি। বা উইনএসসিপি দিয়ে আমি হচ্ছে রাউটারে লগ ইন করে আমি কনফিগারেশন ফাইলটা ভারটেপে রাখলাম, ওইখান থেকে আমি আবার লোড করতে পারি। তো যেটা ইচ্ছা, অপশন আছে মাল্টিপল। তো এখানে আমার কি দেওয়া আছে, লোড ওভাররাইড, আমি এখানে একটা ফাইল এখানে পাইছি, এটা কিমোড ডট টিএক্সটি, ডট টিএক্সটি ফরম্যাটে। তো এটাকে কি করছে, লোড ওভাররাইড, তাহলে এখানে যা আছে ওই কনফিগারেশনটা সে লোড করে নিবে। লোড মার্জ, এটা অ্যাডিশনাল হায়ারার্কি কনফিগারেশন, সে এটাকে মার্জ করে তারপরে কনফিগ কমপ্লিট করবে আর কি। তো ফাইলটা আমাকে এই রাউটারে থাকতে হবে, এই যে এই ফাইলটা রাউটারে থাকতে হবে, না থাকলে ও করতে পারবে না। হ্যাঁ, এটা একটা বিষয়। ফাইলটা যে কোনো ভাবে আপনি নিতে পারেন, ঠিক আছে। আপনি পেন ড্রাইভ দিয়ে ওখান থেকে কপি করে নিতে পারেন, তারপরে হচ্ছে অন্য রাউটার থেকে কপি করতে পারেন, তারপরে হচ্ছে উইনএসসিপি দিয়ে উইন্ডোজের মাধ্যমে ইন্টারাক্ট করে আদান প্রদান করতে পারেন। হ্যাঁ, ওকে, লোড সেট টার্মিনাল এটা গেল। তাহলে লোডের ব্যাপারগুলো এটাই, তাহলে আমরা একটা এক্সাম্পলে চলে যাই আর কি। আমরা এখন এক্সাম্পলে চলে যাই। আমাদের লোডের ওভাররাইড টার্মিনাল এখান থেকে স্টার্ট হয়েছে। এখানে মনে করেন যে আমরা এখন ব্যাক করি সিএলআই, তারপরে এডিট। তো এটা 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 হচ্ছে আমাদের দুইটা দুইটা রাউটার আর কি। রুট, এটা নতুন রাউটার আমরা পাইছি। এডিট, শো, স্পেস, এরকম কিছু একটা কনফিগারেশন এখানে আছে। কিছু কনফিগারেশন এখানে ভেজাল করতেছে। ওকে, তাহলে এটা আমরা ডিলিট করে দিই। ডিলিট, কমিট, কমিট ডান। সেট সিস্টেম রুট অথেন্টিকেশন, প্লেন টেক্সট পাসওয়ার্ড, root 123, root 123, set system host name,
ভিএমএক্স লিখে দিলাম আর কি। তো এখানে আমরা সাপোজ সেট রাউটিং অপশনস, মনে করেন রাউটার আইডি 1.1.1.1, তারপরে অটোনোমাস সিস্টেম টিও অটোনোমাস সিস্টেম 1। সাপোজ এই পার্টটা হচ্ছে বিজিপির রেসপেক্টে খুবই সেন্সিটিভ। এস চেঞ্জ হয়ে গেলে সব বিজিপি ডাউন হয়ে যাবে। হ্যাঁ, তো আপনি মনে করলেন এই অংশটুকু আমি কি করব, যে শো দিলে আমার এই অংশটুকুতে এই যে এই অংশটুকু ফুল দেখাচ্ছে, তো আপনি বললেন যে না এটা আমি দেখাতে চাচ্ছি না। শো রাউটিং অপশনস, তারপর আপনি এখানে বললেন যে আহ, কিরে ভাই পাচ্ছি না কেন, অ্যাপ্লাই গ্রুপস, ডিসপ্লে, শো ডিসপ্লে ওমিট নাই, আছে তো, তাহলে কাজ করবে না কেন? শো ডিসপ্লে, এখানে ওমিট নাই, না এখানে তো আছে। হ্যাঁ, তাহলে আমাদের ওইখানে ভুলটা কোথায় ছিল, আমাদের এই জায়গাটায় ভুলটা কোথায় ছিল, একটা মিনিট, আমরা ভুলটা কোথায় করছিলাম? Hierarchy, cleaner config output with the apply flux omit. Apply flux omit. Add the statement apply flux omit in the configuration. ঠিকই তো আছে। তাহলে set protocol OSPF apply flux FLAC apply flux, ও এটা ওখানে দেখাবে না, বাট কনফিগার করে নিতে হবে। সরি, আমাদের আসলে মিস্টেক হয়েছে আর কি, এটা প্রয়োজন ছিল না। যাও, আমরা এখন যদি কমিট করি অ্যাপ্লাই ফ্লাক্স কমিট, এটা পুরোটা লিখে দিতে হবে, হেল্পে দেখাবে না আর কি। আচ্ছা, তো আমরা যদি এখন শো দেই তাহলে আমরা দেখব যে আমরা কি করলাম, ওয়েস্ট পেপের এই অংশটুকু আমরা অমিট করে দিছি, এই যে অমিটেড। হ্যাঁ, অনুরূপভাবে যদি ওয়েস্ট পেপ 3-র এই অংশটুকু যদি অমিট করে দিই, তাহলে এখানে ওয়েস্ট পেপের পুরো পার্টটাই এখানে কনফিগারেশন যখন দেখবো আমরা, সরি হায়ারার্কিক্যাল ভিউতে যখন দেখবো তখন দেখবো যে অমিটেড, কনফিগারেশন দেখাবে না আর কি। হ্যাঁ, কিন্তু এটাকে যখন আবার আমি ডিসপ্লে সেট দিচ্ছি তখন কিন্তু আমার কনফিগারেশন আমি দেখতে পাচ্ছি, এই যে অ্যাপ্লাই ফ্লাক্স অমিট এটা চলে আসছে, শুধু হায়ারার্কিক্যাল ভিউতে দেখাবে না। হ্যাঁ, এটা হচ্ছে শুধু পার্থক্য। এটা ছিল হচ্ছে অমিট। আবার এখানে ডিসপ্লে অমিট যদি দেই, সরি অমিট যদি দেই, তাহলে আমার ডিসপ্লে অমিট দিলে ও পুরো কনফিগারেশনই দেখাবে, হায়ারার্কিক্যাল ভিউতেই দেখাবে, কোনো সমস্যা নেই। তো এটাই ছিল হচ্ছে আমাদের অ্যাপ্লাই ফ্ল্যাক্স অমিট, মানে সার্টেন কনফিগারেশন বাট আমরা হচ্ছে হাইড করতে চাচ্ছি এটা। তাহলে ওটা আমরা বুঝলাম। এবার হচ্ছে আমরা চলে আসবো লোড, যেটা বলতেছিলাম লোড, লোড কনফিগ, লোড কনফিগ টার্মিনাল শো কনফিগারেশন, এই যে কোথায় গেল, শো কনফিগারেশন লোড ওভাররাইড, ওকে এখান থেকে লোড ওভাররাইড টার্মিনাল। তো এইখানে রাউটার মানে একটু খেয়াল করবেন যে শো ডিসপ্লে সেট, হ্যাঁ এখানে ওএসপিএফ এর জন্য আমরা একটা পলিসি তৈরি করছি, এই জায়গায় কিন্তু ওই পলিসিটা নাই। হ্যাঁ, এই জায়গায় ওই পলিসিটা নাই, যে পলিসিটা আমরা এখানে তৈরি করছিলাম। শো ডিসপ্লে সেট,
এখানে যে পলিসিটা তৈরি করছিলাম এই পলিসিটা এখানে নাই। হ্যাঁ, তাহলে এটা হচ্ছে সেট মোড, এটা কপি করে পেস্ট করে দিলে কিন্তু হয়ে যাবে, কোনো সমস্যা নেই। কিন্তু আমরা বলতে চাচ্ছি হচ্ছে যে আমরা এইভাবে আসলে কনফিগারেশন সেভ করছি আর কি। হ্যাঁ, এডিট পলিসি অপশনস, আমাদের এই সেকশনে এডিট পলিসি অপশনস, আমাদের কমান্ডটা হচ্ছে এইরকম আর কি, পলিসি স্টেটমেন্ট এক্সপোর্ট টু এসপেপ লাইক দিস। দ্যাট মিনস এটা হচ্ছে একটা হায়ারার্কিক্যাল ভিউ আর কি। হ্যাঁ, হায়ারার্কিক্যাল ভিউ। তাহলে এই হায়ারার্কিক্যাল ভিউয়ে আমরা যদি আমাদের পলিসি অপশনস, এই অপশনটুকু হচ্ছে আমাদের পলিসি অপশনের কনফিগারেশন, এটা আমরা এখানে পেস্ট করতে চাই। যদি এখানে এইভাবে করে যদি আমরা পেস্ট করি, এই যে কপি করলাম এখানে নিয়ে এসে আমরা এইভাবে পেস্ট করলাম, ও কিন্তু নিবে না। দেখেন নিল না, ঠিক আছে, সব বলছে ভুল হয়েছে, সব বলছে কি হয়েছে, ভুল হয়েছে। এখন এটা যদি এইভাবে করতেই চাই আমি, তাহলে এইভাবে করতে হবে, লোড ওভাররাইড, লোড, লোডের পরে কিন্তু মাল্টিপল অপশন আছে, লোডের পরে সেট আছে, এক্সিকিউট সেট অফ কমান্ডস অন এক্সিস্টিং কনফিগারেশন, আপডেট আছে, রিপ্লেস আছে, প্যাচ আছে, ওভাররাইড। তো আমরা যাচ্ছি ওভাররাইড। আর যদি ফ্যাক্টরি ডিফল্ট দেন, তাহলে ও কি করবে, ডিভাইসের কনফিগারেশন সব রিমুভ করে দিবে আর কি, যেটা ফ্যাক্টরি ডিফল্ট। এরপরে লোড ওভাররাইড, ওই যে ফাইলটা আপনি নিয়ে আসছিলেন না, দেখেন এই যে ফাইলটা চলে আসছে এখানে, তো সরাসরি এই ফাইলটাকে যদি এখানে দেন, এই ফাইলটা লোড করে দিবে ওখানে। তো আমরা এটা চাচ্ছি না আপাতত। তো আমরা চাচ্ছিলাম কি, যে টার্মিনাল, লোড ওভাররাইড টার্মিনাল। তো আমাকে সে একটা টার্মিনাল উইন্ডো দিছে। এখন আমি কি করব, এটার হায়ারার্কিক্যাল ভিউ এর কনফিগারেশন পার্টটুকু এদের এখানে দিয়ে দিব। দিয়ে আমি কি করব, কন্ট্রোল ডি, কন্ট্রোল ডি, এন্ড ইনপুট, আমি তো কন্ট্রোল ডি দিলাম। টার্মিনাল সিনট্যাক্স এরর, পলিসি অপশন, লোড কমপ্লিট, ওয়ান এরর্স। আচ্ছা, লোড কমপ্লিট হয়েছে কিন্তু একটা এরর পাইছি। তো শো কম্পেয়ার যদি দেই, সরি, শো কম্পেয়ার রোলব্যাক 0। ও হ্যাঁ, এখানে দেখেন অল কনফিগারেশন রিমুভ হয়ে গেছে, আমার এক্সিস্টিং আগের কনফিগারেশন যেটা ছিল, শুধু এই অংশটুকু অ্যাড হয়েছে, বাকি সব এই যে দেখেন মাইনাস, বাকি অল কনফিগারেশন মাইনাস হয়ে গেছে। কারণ আমি কি দিছি, ওভাররাইট। হ্যাঁ, ওভাররাইট, অল কনফিগারেশন রিমুভ, ঠিক আছে, কনফিগারেশন আর আমার এখানে কিছুই নেই। এটা হচ্ছে লোড ওভাররাইট। এবং আমরা যখন এই যে টেক্সট মোডে যখন টার্মিনালে যখন পেস্ট করব, ওই হায়ারার্কিক্যাল ভিউ এর কনফিগারেশন আমরা এইভাবে করে কাজ করবো আর কি। ওকে, তাহলে সেই ক্ষেত্রে আমরা রোল ব্যাক করতে পারি, রোল ব্যাক 1, দেন কমিট করতে পারি, তাহলে প্রিভিয়াস কনফিগারেশন গুলো ব্যাক করবে, তাই না? আমরা তো রোল ব্যাক কিভাবে করে জানি, প্রিভিয়াস কনফিগারেশন ব্যাক। ওকে, তো এটা ছিল হচ্ছে লোড ওভাররাইড টার্মিনাল। অনুরূপভাবে লোড মার্জ, যখন এই ওভাররাইডের জায়গায় আমি যখন মার্জ যদি ব্যবহার করতাম, লোড, এবার কি বলতেছি, মার্জ, তারপরে টার্মিনাল, যখন লোড মার্জ ব্যবহার করব, তখন সে আমার কনফিগারেশন রিমুভ করবে না, ঠিক আছে, কনফিগারেশন রিমুভ করবে না, কিন্তু এই কনফিগারেশনটা সে মার্জ করে নিবে। যদি এই পলিসিটা যদি অলরেডি থেকে থাকে এখানে, হুম, যদি অলরেডি থেকে থাকে, তাহলে সে কি করবে, যে এটার সাথে মিলাই ওটাকে মার্জ করবে। তো এখন কি করছে আমি একটু দেখি, শো কম্পেয়ার যদি দেই, এই যে এই পলিসিটাকে সে অ্যাড করছে, আমি যদি কমিট দেই, তাহলে পলিসিটা আমি আমার এই রাউটারে পেয়ে যাব, ডিসপ্লে সেট, যেটা ওই রাউটার থেকে আমি এই যে পলিসিটা পেয়ে গেছি। তাহলে আমি টেক্সট মোডে যদি থাকে বা হায়ারার্কিক্যাল ভিউতে যদি থাকে, সেটাও আমি কি করতে পারি, কপি করে নিতে পারি। সেটারই এখানে কিভাবে নিতে পারি, সেটা হচ্ছে লোড, যে লোড মানে কনফিগারেশন ইয়া নিয়ে যেটা বলছিলেন, খুব প্রশ্ন করছিলেন, তার কাছে কি ক্লিয়ার হয়েছে, আমরা লোড করতে পারবো কিনা, ক্লিয়ার হয়েছে বিষয়টা?
উম, ভাই আমার একটা আচ্ছা। কোশ্চেন ছিল ওইটা, হুম হুম সেটা হচ্ছে এই বলো। মানে লোড লোডটা আমি বুঝতে পারছি, কিন্তু হুম ভাই হুম মানে ওই পেন ড্রাইভ দিয়া ব্যাকআপটা নিব হুম কিভাবে? পেনড্রাইভ দিয়ে ব্যাকআপ কিভাবে নেবেন? আচ্ছা, খুব ভালো প্রশ্ন। এখন মনে করেন আপনি যে ইউজার দিয়ে লগ ইন করবেন রাউটারে, বুঝছেন? যে ইউজার দিয়ে লগ ইন করবেন ওই ইউজার দিয়ে আপনার হচ্ছে পেন ড্রাইভটাকে অ্যাক্সেস করতে হবে রাউটার থেকে। এটাই তো মূল বিষয়টা, তাই না? মূল বিষয়টা এটা না? জি জি। মূল বিষয়টা এটা। তাহলে আপনার মনে করেন আপনি এক্সিট করলেন, তো স্টার্ট শেল দিলেন, তারপরে এখানে এলএস দিলেন। তাহলে তারপরে হুম, আপনার পেন ড্রাইভ যদি আহ, দেখতে হয় আপনাকে, তাহলে কিভাবে এখানে লিনাক্স অপারেটিং সিস্টেমে পেন ড্রাইভ দেখতে হলে তাহলে আপনার আহ, কি বলে ওইটাকে আগে মাউন্ট করে নিতে হবে। হ্যাঁ, একটু ভেজাল করতে হবে আর কি। মাউন্ট করে তারপর করতে হবে আর কি। তো অত ভেজালের ভিতরে যাওয়ার দরকার নেই আর কি। আপনি এটা উইন এসসিপি দিয়ে লগ ইন করতে পারবেন। ঠিক আছে? জি আপনি এখানে জি। কি করবেন, এফটিপি অন করে দিলেন, অন করে উইনএসসিপি দিয়ে লগ ইন করলেন। উইনএসসিপির জন্য এফটিপি ম্যান্ডেটরি না, এসএসএইচ থাকলে আপনি করতে পারবেন। এসএসএইচ দিয়ে লগ ইন করলেন, তারপর আপনার পিসি থেকে আপনার যে ডিরেক্টরিতে আপনি আপলোড করবেন ওইখানে আপলোড জি, করে দিলেন, তারপরে লোড করে দিলেন, হয়ে গেল। দিলাম। ওকে। আর যাবে না? আর হচ্ছে, জি যাবে। আর হচ্ছে ভাই আমি যদি এখান থেকেই মানে ব্যাকআপ ফাইলটা তৈরি করে আমি ধরেন হুম বার টেম্পে বা আমার হোমে রাখলাম, হোম থেকে আমি হুম আবার হুম। উইনএসসিবি দিয়ে আমার পিসিতে আমি ব্যাকআপ নিলাম, হ্যাঁ, নিতে এমন পারেন। করে তো পারবো? পারবেন। জি। আবার আবার পারবেন। যখন লোড দেব তখন আবার পিসি থেকে নিয়ে এইভাবে লোড দিলেই তো হবে, তাই না? হ্যাঁ, পিসি থেকে নিয়ে লোড দিলে হবে। অথবা যদি জি আপনার কোনো এফটিপি থাকে, এফটিপি থেকে জি সরাসরি কল করতে পারেন, এফটিপি অথবা জি এসএমএস সার্ভার থেকে। ওকে, এটা মাল্টিপল অপশন আছে আর কি। জি জি। তাহলে আমাদের লোডের কাহিনী শেষ। এবার আসি আমাদের এই সেকশনের পরে আমাদের প্রশ্ন উত্তর পর্ব। হোয়াট ইজ দ্য ফাংশন অফ দ্য লোড ওভাররাইড কমান্ড? লোড ওভাররাইড কি করে? আগের যা কিছু আছে সব নাই করে দিবে আর কি। হ্যাঁ, এটা রিস্কি। যদি নিউলি কনফিগার করতে চান একবার একটা ডিভাইস, আগের সব কনফিগারেশন রিমুভ, নতুন কনফিগারেশন পুশ হবে, এটার জন্য ঠিক আছে। বাট রানিং রাউটার আপনার সার্টেন কনফিগারেশন এখানে পুশ করবেন, কখনোই লোড ওভাররাইড দিবেন না, লোড মার্জ দিবেন আর কি। It completely replaces the existing candidate configuration with your new configuration. Load command and the corresponding function. Load merge terminal কি করে? Use this command to paste a hierarchical configuration from the top of the hierarchy. Load merge terminal relative. Use this command to paste a hierarchical configuration from a deeper point in the hierarchy. Specific পয়েন্টে গিয়ে use this command to এই যে load set terminal, use this command to paste thousands of set commands into a device। মানে আপনি লোড কমান্ড দিয়ে দিচ্ছেন কিন্তু সেট কমান্ড আপনি এখানে পুশ করবেন, হায়ারার্কিক্যাল কনফিগারেশন না, সেট মোড কনফিগারেশন। তখন এটা দিতে হবে লোড সেট টার্মিনাল। লোড ওভাররাইড, সার্টেন কনফিগারেশন ফাইল যদি আপনার থাকে ওই ফাইলটাকে লোড ওভাররাইড, তারপর ফাইলের নাম দিলে আপনি ওই ফাইলটাকে এক্সিকিউট করতে পারবেন আর কি। দ্যাটস ইট। Automating aspects of a Junos OS configuration. সেট সিস্টেম আর্কাইভাল কনফিগারেশন, মানে আপনার এই যে কনফিগারেশন গুলো করলেন না, কনফিগারেশন তো এখানে মাল্টিপল টাইপে আপনি কি করবেন, কমিট করবেন। এখন এই কমিটেড কনফিগারেশন গুলো যদি একটা সার্টেন টাইম পর অথবা কমিট দেওয়ার সাথে সাথে আপনার এফটিপি ডিরেক্টরিতে চলে যায়, এফটিপি ডিরেক্টরিতে চলে যায় বা এসসিপি ডিরেক্টরিতে চলে যায়, এটা হচ্ছে আপনার জন্য কি হবে, এটা অনেক সহজ হবে আর কি। যে ব্যাকআপ নিয়ে আবার আপনাকে আর চিন্তা করতে হবে না আর কি। হ্যাঁ, আদারওয়াইজ ব্যাকআপ নিয়ে রাউটার বন্ধ হয়ে গেলে এটার মানে ঝামেলায় পড়বেন আর কি। ঠিক আছে? তো যেমন এখানে সেট গ্রুপস এমটি হচ্ছে এত, ইন্টারফেস হচ্ছে এত, এমটি হচ্ছে এত, এটা হচ্ছে আদার্স অ্যাপ্লাই গ্রুপস এর কনফিগারেশন, এটা পরে দেখাচ্ছি আমরা। ডিসপ্লে ইনহেরিটেন্স, হ্যাঁ এটা হচ্ছে অ্যাপ্লাই গ্রুপস। অ্যাপ্লাই গ্রুপস আর কি আছে, আর কিছু আছে, ডিপার ডাইভ ল্যাব। ওকে,
তার মানে এই সেকশনটাই শেষ আমাদের। তো এখন আমরা আসতেছি হচ্ছে আমরা ডিভাইসের কনফিগারেশন ব্যাকআপ চাই, অটোমেটিক অটোমেটিক ব্যাকআপ করতে চাই। ঠিক আছে, অটোমেটিক যদি আমরা ব্যাকআপ করতে চাই তাহলে আমরা আসলে কি করতে পারি? তো আমাদের তো এখানে এফটিপি নাই, রাউটার 2 কে আমরা এফটিপি সার্ভার হিসেবে ব্যবহার করতেছি আপাতত। তো এখন যেটা করব আমরা, সেট এসএসএইচ আমাদের অন আছে কিনা সেটা ভেরিফাই করতে হবে আমাদেরকে, যে এসএসএইচ অন আছে কিনা। ডিসপ্লে সেট এসএসএইচ এখানে অন আছে। আমরা রাউটার 2 তে এখানে এসএসএইচ অন আছে। ওকে, এখন আমরা রাউটার টু এর অথবা রাউটার 1 এর যেটাই হোক, রাউটার 2 এর সো এখানে কি করছে, রাউটারের আইপি হচ্ছে 10.1.2.1। এখানে ল্যাব ইউজার আইডি, পাসওয়ার্ড হচ্ছে এইটা। রাউটার 2 তে আমরা লাস্টে কপি করছিলাম রাউটার 1 থেকে, তাই না? রাউটার 2 আমরা এফটিপি ডিরেক্টরি ধরি আর কি আপাতত। ওকে, এখন আমি কি করব, যে কমিট করলেই আমার কনফিগারেশন রাউটার 1-এ কমিট করব, রাউটার 1-এর কনফিগারেশন রাউটার 2-তে চলে যাবে অটোমেটিক। হ্যাঁ, এটা টেস্ট করব। এটা যেহেতু আমাদের এফটিপি আলাদা সার্ভার নাই, আমরা এখানে জুনিপার রাউটার দিয়েই করতেছি। তো এখানে আমাদের যেতে হবে কি, আর্কাইভাল কনফিগারেশন, সেট এডিট সিস্টেম আর্কাইভাল সিএস আর্কাইভাল, এটার ভিতরে আসবো। দেন সেট, দেন এইখানে আমরা পাবো হচ্ছে কনফিগারেশন, সেট কনফিগারেশন ট্রান্সফার অন কমিট। কমিট করলে কনফিগারেশন ট্রান্সফার হয়ে যাবে। আপনি যে আর্কাইভ সাইট দিবেন, ওই আর্কাইভ সাইটে কি হয়ে যাবে, ও ট্রান্সফার করে ফেলবে। কনফিগারেশন, তারপরে হচ্ছে ট্রান্সফার অন কমিট, এবার দিবেন আর্কাইভ সাইট। আর্কাইভ সাইটটা হচ্ছে কোনটা হবে, এই ইউআরএলটা আপনাকে বলে দিতে হবে। যেমন এখানে একটা ইউআরএল বলছে, কি দিয়ে বলছে, এসসিপি দিয়ে বলছে। হুম, এসসিপি দিয়ে এখানে ইউআরএল বলছে যে এসসিপি কোলন / আপনার রাউটার 2 এর আইপি আমরা নিব, তার আগে নিব হচ্ছে ইউজার আইডি। ইউজার আইডি @রাউটার 2 এর আইপি হচ্ছে শো ম্যাস ডিসপ্লে সেট। রাউটার 2 এর আইপি 1 আইপি হচ্ছে 2.2, এটা হচ্ছে আইপি 2.2। তাহলে রাউটার 1 থেকে এটা 2.2 নিলাম। এইবার হচ্ছে কোথায় রাখবো, সাপোজ বললাম যে ভার টেম্পে, হ্যাঁ, টিএমপি ভার টেম্প 2.2/var, তারপরে টেম্প। তাহলে এটার পাসওয়ার্ড কি হবে, পাসওয়ার্ড হচ্ছে √123, √123। এটা রাউটার 2 হচ্ছে আমার এসসিপি সার্ভার, এসসিপি সার্ভারের ইউজার আইডি হচ্ছে ল্যাব, এসসিপি সার্ভারের আইপি হচ্ছে এটা, এসসিপি ডিরেক্টরি এটা, আর এটা হচ্ছে তার পাসওয়ার্ড। এইখানে চলে যাবে, কমিট করার সাথে সাথে কনফিগারেশন এখানে চলে যাবে। আর ইউ শিওর ইউ ওয়ান্ট টু কন্টিনিউ কানেক্টিং, ইয়েস আমি কানেক্ট করতে চাচ্ছি। ওকে, ওয়ার্নিং পার্মানেন্টলি অ্যাডেড টু দ্য লিস্ট অফ নন হোস্ট। হ্যাঁ, নন হোস্ট হিসাবে এটাকে পার্মানেন্টলি অ্যাড করা হয়েছে, ভালো কথা। আমরা এখানে কনফিগারেশন দেখি, এই হচ্ছে আমার কনফিগারেশন। এখন আমি কি করতেছি, কমিট করতেছি। কমিট, তো এখানে আমরা দেখতে পাবো কোথায়, রান শো লগ মেসেজ। এখানে যেটা হবে সেটা হচ্ছে ম্যাস ট্রান্সফার, ট্রান্সফার, ওরে বাবা, এটা হিউজ লগ। এটা কাজ করি, রান ক্লিয়ার লগ মেসেজ, ক্লিয়ার করে দিলাম। এবার দেখি এটার ভিতরে কিছু আছে কিনা, কিচ্ছু নাই। এবার আমরা কমিট করি, এবার লগটাকে আবার দেখি। কমিট করছি, তারপরে কমিট কমপ্লিট হয়েছে,
আর কিছু এখানে নাই, কারণ এখানে গেছে কি না সেটা বুঝবো কেমনি। ভার টেম্পে দেখি তাহলে নাকি, ফাইল লিস্ট ভার টেম্প, এই যে রাউটার ওয়ানের কনফিগারেশন, রাউটার ওয়ান, তারপর আন্ডারস্কোর জুনিপার ডট কনফ ডট জিজেড, এই যে চলে আসছে। ঠিক আছে, এই যে ভার টেম্প কনফিগারেশন কিন্তু আমি পেয়ে গেছি। ঠিক আছে, আবার কমেন্ট করি, দেখি, এই যে সেকেন্ড ফাইল চলে আসছে, ইজি, করা যাবে। ওকে, তাহলে এই পার্টটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা কমিট করলেই আমাদের এসসিপি-তে চলে যাবে আমাদের কনফিগারেশন। ওকে, এরপরে আসে হচ্ছে সেকেন্ড পার্ট। সেকেন্ড পার্টে হচ্ছে আমাদের এখানে যেটা বলা হচ্ছে, হাউ ক্যান ইউ অটোমেট ইউর কনফিগারেশন, নোটিস দ্যার ইজ নো এক্সপ্লিসিট এমটি কনফিগারেশন। আচ্ছা, এটা বাদ। অ্যাপ্লাই গ্রুপস ফর অটোমেটেড কনসিস্টেন্ট কনফিগস। অ্যাপ্লাই গ্রুপসটাও হচ্ছে কি, আপনার মনে করেন, এটা একটা এক্সাম্পল আর কি। সেট গ্রুপস, তারপরে এখানে গ্রুপসের নাম, ইন্টারফেস, তারপরে এখানে ইন্টারফেসের একটা রেগুলার এক্সপ্রেশন। তো আপনার এটা বলি, প্রবলেমটা বলি। আপনার মনে করেন এই যে রাউটারটা আছে, এই রাউটারটাতে আপনার যত ইন্টারফেস আছে, সব ইন্টারফেসে মনে করেন আপনাকে এখন নতুন করে এমটিইউ সেট করতে হবে। মনে করেন আপনাকে এমটিইউ সেট করতে হবে 2000, এখন কত আছে, এখন এমটিইউ আছে 1500। ঠিক আছে, আপনাকে এমটিইউ সেট করতে হবে কত, 2000 সবগুলো ইন্টারফেসে। তো এটা আপনাকে একটা একটা করে করতে হবে। এখন আপনি একটা একটা করে না করে আপনি একটা কি করতে পারেন, যে সবগুলোর ইন্টারফেসের রেসপেক্টে আপনি একটা গ্রুপ তৈরি বানাইলেন, হ্যাঁ, ওই গ্রুপটাকে আপনি অ্যাপ্লাই করে দিলেন ইন্টারফেসে। ঠিক আছে, তাহলে এটা আরো সহজ হয়ে গেল আর কি। তো প্রথমে গ্রুপটাকে বানাইলো, তারপরে এইটা সেট ইন্টারফেসেস অ্যাপ্লাই গ্রুপস, মানে সেট ইন্টারফেসেস মানে কি, অল ইন্টারফেস, অ্যাপ্লাই গ্রুপস, তারপরে ওই গ্রুপসের নামটা। ঠিক আছে, তখন প্রতিটা ইন্টারফেসের এমটিটা কি হয়ে যাবে, চেঞ্জ হয়ে যাবে, একটা একটা করে আর চেঞ্জ করার প্রয়োজন নাই। এটাই হচ্ছে আমাদের অ্যাপ্লাই গ্রুপস এর বিষয়টা। তাহলে আমরা একটু প্র্যাকটিক্যালি করে ফেলি। তো এটা করতে হলে প্রথমে আপনাকে আগে একটা গ্রুপ বানাইতে হবে। হ্যাঁ, এটা এমটিইউ রেসপেক্টে বলা বলা আছে এখানে, বাট যে কোনো রেসপেক্টে আমরা কিন্তু করতে পারি। ওকে, তো এখানে আমরা বললাম সেট, তারপরে কি বলছে, গ্রুপস, তারপরে এখানে আমরা বললাম যে গ্রুপসের নাম। তাহলে আমি বলতেছি এখানে এমটিইউ 2000, 2000, তারপরে এখানে এখানে ইউজার ডিফাইন নাম কিন্তু, হ্যাঁ, জিআরপি গ্রুপ। এইবার আমরা বলতেছি ইন্টারফেসেস, আমার ইন্টারফেস এখানে সবগুলো কি জিই। ঠিক আছে, তাহলে এখানে আমরা রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করব, জিই। আপনার ক্ষেত্রে যদি 10G হয় তাহলে এক্সি, বা যদি 100G হয় তাহলে ইটি। তারপর এখানে কি, স্টার প্লাস দেন এমটিইউ, এমটি কত দিব, 2000, 2000 আমরা দিলাম, এখানে গ্রুপ তৈরি করলাম। এখন এই গ্রুপটাকে আমরা ইন্টারফেসে অ্যাপ্লাই করে দিব, সেট ইন্টারফেসেস অ্যাপ্লাই গ্রুপস। তো সেট ইন্টারফেসেস অ্যাপ্লাই গ্রুপস দেন আপনি গ্রুপের নাম দিয়ে দিলেন এমটিইউ 2000 গ্রুপ। তাহলে কি প্রতিটা ইন্টারফেসে এমটিইউটা সেট হয়ে যাবে কত, 2000। এখন আপনার মনে করেন এক্সিস্টিং যে ইন্টারফেসটা আছে, আমি রাউটার 2 তে দিছি 0/0 0/1। তো এই দুইটা ইন্টারফেসের এমটিইউ যদি আপনি দেখতে চান, রান শো ইন্টারফেসেস জেই 0/0/0, তাহলে এখানে দেখবেন যে আপনার একেবারে ফিজিক্যাল ইন্টারফেস, তার এমটিইউ ভ্যালু হচ্ছে 1514। আর এটার যে ইউনিট জিরো, এটার এমটিইউ ভ্যালু হচ্ছে 1500। ঠিক আছে, এখন যখন আমি কমিট করতেছি,
এখন এই ভ্যালুটা চেঞ্জ হয়ে যাবে এখন এখন আমি দেখব 2000, ঠিক আছে। এখানে দেখেন M2 কত হয়ে গেছে, 2000 হয়ে গেছে ইন্টারফেসের, এবং এখানে 1986 14 মাইনাস হয়েছে এখানে, ঠিক আছে। তার মানে আমার M2 কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এখানে যদি আমি কনফিগারেশন দেখি, শো ডিসপ্লে সেট, তখন দেখব যে আমি যে ওই যে অ্যাপ্লাই গ্রুপস, এই যে এটা, এবং ইন্টারফেসের রেসপেক্টে আমাদের এখানে কোনো কিছু দেখাচ্ছে না। খেয়াল করবেন, এই যে ইন্টারফেসের রেসপেক্টে এটা যে আমরা অ্যাপ্লাই করলাম ইন্টারফেসে, এই গ্রুপটা কিন্তু দেখাচ্ছে না। এটা আমাকে কখন দেখাবে? ডিসপ্লে সেট দিলে দেখাবে না, ইনহেরিটেন্স যখন দিব তখন দেখাবে। ডিসপ্লে ইনহেরিটেন্স, তাহলে এটা ইনহেরিটেন্স কার ভিতরে ঢুকছে? এই যে Z0/0/0, এই যে এখানে দেখেন ঢুকে গেছে। 2000 ওয়াজ ইনহেরিটেড ফ্রম গ্রুপ M2, এইটা মানে এই যে ভ্যালুটা অ্যাসাইন হয়েছে M2 2000, এটা এই গ্রুপ থেকে অ্যাসাইন হয়েছে, এই গ্রুপ থেকে M2টা অ্যাসাইন হয়েছে, ঠিক আছে। এটাই হচ্ছে এখানে বলছে, এটাই এখানে বলা হয়েছে আর কি, ডিসপ্লে ইনহেরিটেন্স। তখন আমরা এটা দেখতে পাবো। আচ্ছা ওকে। ভাই, আমরা তো এই জায়গার মধ্যে তো স্টার দিয়ে অল ইন্টারফেস আমরা সিলেক্ট করলাম, এই জায়গায় যদি স্পেসিফিক করি তাহলে কি কমা হুম, দিয়ে করতে হবে? হ্যাঁ, স্পেসিফিক আপনি ওই যে একটা একটা করে করবেন, তাহলে তো আসলে লাভ হইলো না। সহজ কথা কি, রেগুলার এক্সপ্রেশনে ফেলাইতে হবে আপনাকে, বোঝা গেছে বিষয়টা? এটা তাহলে রেগুলার যদি এক্সপ্রেশনে আমার ফেলাইতে হবে যাতে করে অল আপনার, ইন্টারফেস হয় তাহলে আমি রেগুলার এক্সপ্রেশনে যাব, আর না হলে আমি স্পেসিফিক হলে হ্যাঁ, দুইটা বা তিনটা হলে আমি ম্যানুয়ালি করে দেবো একটা একটা করে। ম্যানুয়ালি বলবেন, হ্যাঁ ম্যানুয়ালি বলবেন। আচ্ছা, তো এইখানে আবার আর একটা জিনিস আছে, যে নো কমেন্টস, এখানে যেমন কমেন্টস দেখাচ্ছে তাই না, যে এই যে এখানে একটা কমেন্টস আছে, আপনি যদি কমেন্টস না দেখতে চান তাহলে ও কমেন্টস দেখাবে না, এই যে সরাসরি এরকম দেখাবে যে 2000 M2 এখানে সেট হয়েছে, ঠিক আছে। তো এখানে শো ডিসপ্লে সেট, এখানে থেকে কিন্তু আবার বুঝতে পারবেন না। তো এই সিমিলার জিনিসটা যদি আবার রাউটার ওয়ানে সেট করতে চান, অনুরূপ, যে এখানে আপনাকে কি করবেন, সেট ইন্টারফেসেস অ্যাপ্লাই, গ্রুপ। প্রথমে আমাকে কি করতে হবে, গ্রুপটা বানাইতে হবে। গ্রুপটা কোথায় গেল? সেট ইন্টারফেসেস, এটা MTF 2000 সুমেশ অ্যাপ্লাই গ্রুপস ডিসপ্লে সেট, এই যে সেট গ্রুপস, এটা চোখে পড়তেছে না কেন, কই আছে এটা? ইন্টারফেস সিস্টেম, ও এই যে এবার উপরে সেট, এই যে এটা, তাহলে এই দুইটা লাইনে আমরা তো এটা দিলাম, এটা এখানে অনুরূপভাবে একইভাবে কাজ করবে আর কি। আমি দুইটা রাউটারে দিলাম কারণ এখানে ওয়েসপেপ আছে, ওয়েসপেপ নাহলে ডাউন হয়ে যাবে। ওকে, দেন আমাদের এখানে কাজ শেষ, মানে কাজ সহজ করা, মানে শর্টকাট করা আর কি। ডিসপ্লে ইনহেরিটেন্স দিলে আমরা দেখতে পাবো ডিসপ্লে সেট, তারপরে ডিসপ্লে ইনহেরিটেন্স, এভাবে আমরা দেখতে পাবো আর কি। অ্যাপ্লাই গ্রুপস অ্যাকসেপ্ট, এই যে যদি এই যে এখানে দেখেন সেট ইন্টারফেস দিস, অ্যাপ্লাই গ্রুপস অ্যাকসেপ্ট, আপনি কোনো একটা ইন্টারফেসে যদি বাদ দিতে চান, যে আপনি সব ইন্টারফেসে দিয়ে দিলেন না একটা গ্রুপকে, তো এখন আপনি বলতেছেন যে অ্যাপ্লাই গ্রুপস অ্যাকসেপ্ট, তো যে ইন্টারফেসে আপনি দিবেন না ওই ইন্টারফেসটাকে অ্যাকসেপ্ট করবেন, তাহলে কি হবে, ওই গ্রুপের জন্য এটা অ্যাসাইন হবে না, ওই গ্রুপের জন্য এটা অ্যাসাইন হবে না। তাহলে আমরা সাপোজ আপনার মনে করেন এই যে Z0/0/1 এই ইন্টারফেসে তো ওএসপেপ আছে, তো এটার এক পাশে চেঞ্জ হওয়ার সাথে সাথে কিন্তু ওএসপেপ ডাউন হয়ে যাবে, ঠিক আছে। তখন আপনি কি করতে পারবেন, সেট ইন্টারফেস অ্যাপ্লাই গ্রুপস, এই অংশটুকু সেট ইন্টারফেস এখানে হচ্ছে ইন্টারফেসের নাম, তাহলে আপনার ইন্টারফেসের নাম হচ্ছে 1, Z0/0/1, তারপরে অ্যাপ্লাই গ্রুপস, এখানে দেখবেন অ্যাকসেপ্ট কথা আছে, অ্যাকসেপ্ট, হ্যাঁ, অ্যাপ্লাই গ্রুপস অ্যাকসেপ্ট, তারপরে গ্রুপের নাম,
তাহলে এইটা কিন্তু ওই যে 2000 যেটা, ওই 2000টা কিন্তু এখন আর থাকবে না আর কি, ডিফল্টে চলে আসবে। তখন এটা ডিফল্টে চলে আসবে, দ্যাট মিনস ওই যে 1514 এবং 1500। তো এটা আমরা ডিফল্ট করে দিলাম, এপাশে আমরা ডিফল্ট করে দিলাম, সেটাও সম্ভব। এভাবে চিন্তা করতে পারেন, যেটা আমি সব করে ফেললাম, যেটা লাগবে না সেটা বললাম যে অ্যাপ্লাই গ্রুপস অ্যাকসেপ্ট। মেহেদি, বুঝা গেছে? জি ভাই, বুঝতে পারছি। ওকে। এরপরে হচ্ছে ইন্টারফেস রেঞ্জ। আমরা সিসকোতে ইন্টারফেস রেঞ্জ ব্যবহার করি না, যে একটা রেঞ্জ অফ ইন্টারফেস বোঝানোর জন্য, যেমন 10 থেকে 12, যেমন 16 থেকে 19। হ্যাঁ, তো জনিপারেও আমরা এই ধরনের টেক্স অ্যাপ্লাই করতে পারি। সুইচের যেমন হচ্ছে নিড টু আইডেন্টিক্যাল কনফিগারেশন, একেবারে রেগুলার কনফিগারেশন দিতে চাই, তাহলে আমাকে প্রথমে কি করতে হবে? এডিট ইন্টারফেস, ইন্টারফেস রেঞ্জ, ইন্টারফেসেস ভিলেন 50। এটা কি প্ল্যান করছি আমরা, যে এই যে ইন্টারফেস ভিলেন 50, এই 50 ভিলেনটা 10 থেকে 12, এই তিনটা ইন্টারফেসে, 10, 11, 12, এই তিনটা ইন্টারফেসে আমরা অ্যাপ্লাই করব। ঠিক আছে? এই জন্য আমরা ইন্টারফেস রেঞ্জের কি দিতে হবে, একটা নাম দিতে হবে। ওই ইন্টারফেস রেঞ্জের ভিতরে ইন্টারফেসগুলোকে এখানে বলে দিতে হবে, সেট মেম্বার রেঞ্জ এত থেকে এত। তারপরে এখানে যদি আবার রেঞ্জ করতে চাই, এটা সুইচের ক্ষেত্রে বেসিক্যালি বেশি প্রযোজ্য, রাউটারের ক্ষেত্রে তো প্রতিটা রাউটারের পোর্টের কনফিগারেশন ডিফারেন্ট ডিফারেন্ট হয়। হ্যাঁ, এখানে গ্রুপিং করে খুব একটা ফায়দা হবে না আর কি। হুম। তারপরে আমরা যেটা রেঞ্জ আসলো, যে উম, মানে ইন্টারফেস রেঞ্জ যেটা বিলেন 50, ওইটাতে গিয়ে বাকি কনফিগারেশন পেস্ট করতে পারবো আর কি। শো ভিলেন ফাইন্যান্স, শো ভিলেন ফাইন্যান্স, ও এটা হচ্ছে চেকিং আর কি, চেক করার জন্য। ওয়াইল্ড কার্ড ডিলিট, আমরা যদি ডিলিট করতে চাই কোনো কিছু আর কি, হ্যাঁ, একসাথে অনেকগুলো, ঠিক আছে, রেগুলার এক্সপ্রেশন ব্যবহার করে একসাথে অনেকগুলো, মানে সেটা ইন্টারফেস হোক বা কোনো স্পেসিফিক পার্টের কনফিগারেশন, হ্যাঁ, যেটাই হোক আর কি, যদি ডিলিট করতে চাই তাহলে রেগুলার এক্সপ্রেশন অনুযায়ী ডিলিট করতে পারি। যেমন হচ্ছে ওয়াইল্ড কার্ড ডিলিট ইন্টারফেস, তারপরে ইন্টারফেস টোটালটা আপনি দিয়ে দিলেন আর কি। হ্যাঁ, তাহলে এটা কিভাবে কাজ করে এটা একটু প্র্যাকটিস করে দিই। সাপোজ রাউটার 1 থেকে আমি সব ইন্টারফেস ডিলিট করতে চাই, সব ইন্টারফেস, তাহলে কি করব আমরা? ওয়াইল্ড কার্ড ডিলিট, এই কথাটা লিখবো, লিখে ইন্টারফেস দিব, তারপরে হচ্ছে ইন্টারফেসে রেগুলার এক্সপ্রেশন জি ড্যাশ, এতটুক দিলেই তো সব চলে আসবে আমাদের। জি ইন্টারফেস কতগুলো পাইছে? 0, 1, 2, তিনটা ইন্টারফেস পাইছে। এখন যদি আমি ইয়েস দিই তাহলে ও ডিলিট করে দেবে, তো আমরা আসলে ডিলিট করতে চাচ্ছি না, নো। তাহলে এটা ছিল হচ্ছে অ্যাট এ টাইম অনেকগুলো কনফিগারেশন লাইন যদি ডিলিট করতে চাই ডিফারেন্ট সেকশনে। তো প্রথমে আমাদের প্রশ্ন উত্তর পর্ব, হাউ উড ইউ ইউনিফর্মলি সেট এ লার্জ এমটি অন অল ইন্টারফেসেস। প্রথমে কি করতে হবে? গ্রুপ বানাইতে হবে, তারপরে ওই গ্রুপটা অ্যাপ্লাই করতে হবে, বাস। ইউ হ্যাভ বিন asked to back up the configuration of a Junos OS device to an external server. Which option could you use to ensure the configuration is backed up regularly? এটা হচ্ছে ট্রান্সফার অন কমিট, এটা ব্যবহার করব, এবং ট্রান্সফার ইন্টারভেল, দুইটা দিয়েই করতে পারি আর কি। এরপরে হচ্ছে আমাদের এখানে কিছু কমান্ড দেওয়া আছে এবং এখানে কিছু অ্যাকশন দেওয়া আছে, যেমন এক্সক্লুড অ্যান ইন্টারফেস ফ্রম দ্য ইনহেরিটেন্স, কি করতে হবে? অ্যাপ্লাই গ্রুপস এক্সেপ্ট। পাইপ দ্য কনফিগারেশন টু সি ইউর ইনহেরিটেড কনফিগ, ডিসপ্লে সেট, ডিসপ্লে ইনহেরিটেন্স। অ্যাপ্লাই এ কনফিগারেশন গ্রুপ টু এ হায়ারার্কি, ইন্টারফেস, তারপরে অ্যাপ্লাই গ্রুপস, তারপরে গ্রুপের নাম, ক্রিয়েট এ নেমড গ্রুপ, সেট গ্রুপস, তারপরে গ্রুপের নাম। এই হচ্ছে ছিল আমাদের গ্রুপস নিয়ে কথাবার্তা। এই ছিল হচ্ছে আমাদের কনফিগারেশন। এখানে যে কনফিগারেশন পার্টগুলো দেখানো হইলো, এটা হচ্ছে বলতে পারেন যে আমাদের রেগুলার টাস্কের ভিতরেই পড়ে আর কি। হ্যাঁ, রেগুলার টাস্কের ভিতরে পড়ে। তো এগুলো যদি আমরা প্র্যাকটিস করি এবং আমার প্রোডাকশন নেটওয়ার্কে যদি এগুলো অ্যাপ্লাই করি,
তাহলে বেটার ইউজফুল কিছু কমান। তবে যে কনফিগারেশনে আপনি প্রোডাকশনে পুট করবেন, অবশ্যই এটার সুবিধা অসুবিধা, তারপরে মনে করেন এটা অ্যাপ্লাই করলে কোনো প্রবলেম হবে কিনা, এগুলো অ্যানালাইজ করে দেন আপনি অ্যাপ্লাই করবেন। ওকে, আপনাদের কোনো কোয়ারি থাকলে বলতে পারেন। আমার পার্ট থেকে শেষ। কারো কোনো কোয়ারি আছে? নাই তো, না? ওকে, ঠিক আছে, তাহলে আমরা আজকে তাহলে ক্লোজ করছি। আল্লাহ হাফেজ।